আসসালামু আলাইকুম। নিশ্চয় অনেক ভালো আছো এবং তোমাদের জন্য তো খাস করে দোয়া করি যেন ভালো থাকো। তো আজকের ক্লাসটা তোমাদের ঠিক রেজাল্ট পরবর্তী সময় শুরু হচ্ছে। আজকের বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যান্ড অ্যাগ্রিমেন্ট। দেখছো নিশ্চয়ই গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিলাম, খেয়াল করেছো নিশ্চয়ই যে জিপিএ 5 পে রেকর্ড করবে, দিস ইজ ভেরি নর্মাল, এটা হতেই পারে, এটা হবে। কিন্তু তোমাদের অনেকে হয়তো জিপিএ 5 পাও নাই, তার মানে কি আসলে প্রস্তুতির সব কিছু শেষ হয়ে গেল? তা কিন্তু না, প্রস্তুতির এখনই সবচেয়ে বেস্ট। তো বলবো চ্যালেঞ্জ দুইজনের জন্যই। যারা এ প্লাস পেয়ে গেছো তাদের চ্যালেঞ্জ হচ্ছে সম্মান ধরে রাখার, রাইট? এ প্লাস পেয়ে গেছো বোথ, মানে এসএসসি এইচএসসি দুই জায়গায় এ প্লাস পেয়েছো। এখন যদি ফাইনালি তোমরা অ্যাডমিশনে ভার্সিটিতে চান্স না পাও তাহলে কিন্তু ভালো একটা প্রশ্ন তৈরি হয়ে যাবে যে ভুয়া এ প্লাস, তাই না? তো নিশ্চয়ই এই চ্যালেঞ্জ মোকাবেলায় যারা পেয়েছো তারা এটাকে বিগ চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নাও যে এ প্লাস পেয়ে গেছি, এখন ভার্সিটিতে অ্যাডমিশন মাস্ট, এটা নিতেই হবে ইনশাল্লাহ। আর এর বাইরে যারা এ প্লাস পাও নাই তারাও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও যে এ প্লাস না পেয়ে রেকর্ড করেছি, রাইট? এবং এটা কিন্তু আমরা ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে দেখেছি যে ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে যারা যে শুধু রেজাল্টধারী তারাই চান্স পাবে তা কিন্তু না, রিটেন একটা ফ্যাক্ট, এমসিকিউ একটা ফ্যাক্ট। তো তোমরা এখানে কি প্রমাণ করো, হতাশ হওয়ার কিছু নাই। আর একটা বিষয় হচ্ছে যে রেজাল্ট কম বেশি সব কিছু তো তুমি কন্ট্রোল করো না, সত্য কিনা? হ্যাঁ, আমি তো এখন ভার্সিটিতে পড়াই, আমি জানি যে অনেক সময় আমরাও সবসময় খুব বেস্ট সাইকোলজি দিয়ে যে খাতা দেখি বা খাতা চেক রিচেক করি তাও কিন্তু না। তো এটা টিচার টু টিচার নির্ভর করে, কোর্স টু কোর্স নির্ভর করে, টপিক টু টপিক নির্ভর করে, ব্যক্তি টু ব্যক্তি নির্ভর করে। তো সেই জন্য তোমরা হতাশ হবে না, আমার বিশ্বাস এসিএস এর কোনো স্টুডেন্ট হতাশ হবে না। আর হতাশটা দিন শেষে কি জানো, কোনো কিছুই করতে পারে না, মানে হতাশা ইটসেলফ এ ডিজিজ। তো সেই জায়গা থেকে বের হয়ে আসো। সবচেয়ে বড় কথা তোমার সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ রাখো ইনশাল্লাহ। নিশ্চয়ই রব্বুল আলামিন তোমার জন্য এমন কিছু রেখেছেন যে তুমি ভাবতেই অবাক হবে। হ্যাঁ, তুমি ভাবলেই ভিন্ন কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে তোমাদের রেজাল্ট পরবর্তী আজকের এই প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। এবং এই ক্লাসটা তোমরা অনেক সময় প্রশ্ন করো যে ভাইয়া এই যে টপিকগুলো পড়ছে এটা কি মেডিকেল প্রস্তুতিও হয়ে যাবে, ভার্সিটি প্রস্তুতি হয়ে যাবে? তো নিশ্চয়ই যারা ভার্সিটি ব্যাচে ভর্তি হয়েছো তোমাদের অনেকে মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ। তো আমি বলবো ঠিক এই টপিক যেটা আলোচনা হতে যাচ্ছে এটা তোমাদের ভার্সিটি ব্যাচেও কাজে দিবে, মেডিকেল ব্যাচেও কাজে দিবে, গুচ্ছ সহ সব জায়গায় ইনশাল্লাহ। সো ডোন্ট গেট অ্যাফ্রেড আপ, লেটস গেট স্টার্টেড টুডেস ক্লাস ইনশাল্লাহ। এবং ভাইয়া তোমাদের সাথে আছি শেষ পর্যন্ত, টপিকগুলো শেষ করে নাও। এখন রিটেন পার্ট একটু আলোচনা করব, তারপর হচ্ছে তোমাদের গ্রামেটিক্যাল পার্টের বাইরে হচ্ছে মেমোরি পার্টগুলো আলোচনা করব। হোপফুলি এই প্রস্তুতি তোমাকে অনেক বেশি এগিয়ে দেবে ইনশাল্লাহ। আর আমাদের দোয়া গাইডেন্স সবসময় থাকবে এবং এসিএস সবসময় চেষ্টা করে স্টুডেন্টদেরকে মোটিভেটেড রাখার, বেস্ট সার্ভিসটা দেওয়ার। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো, ইংলিশের কেমন হচ্ছে এটা বুঝতে পারতেছো। এবং কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই তোমরা ডিসকাশন গ্রুপে জানাবে, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ তোমাদের সহযোগিতা করার। তো হোপফুলি যারা ভালো রেজাল্ট করেছো তারা আলো ভালো করো, যারা ভালো করো নাই তার মানে শেষ না হয়ে যায়। ফ্রম নাও ইউ শুড স্টার্ট, ইউ শুড হ্যাভ টু টেক এ চ্যালেঞ্জ, ঠিক আছে? সেই চ্যালেঞ্জটা নিয়ে নিজেকে প্রমাণ করো, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসটা নিয়ে আলোচনা করি সাবজেক্ট ভার্ব এন্ড অ্যাগ্রিমেন্ট। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা ভার্বের একটা ফাংশন। তোমরা টেন্স পড়েছো, এটাও ভার্বের ফাংশন। ভয়েস পড়েছো, এটাও ভার্বের ফাংশন। রাইট ফর্মস অফ ভার্ব পড়েছো, সেটাও ভার্বের ফাংশন। তো আজকে পড়বো হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের ভেতরে একটা চুক্তি থাকে, একটা সমঝোতা থাকে। খুব কমন ভাবে আমরা বুঝি যে আমি যার কোথায় বসে, ওয়াজওয়ার কোথায় বসে, হ্যাভাজ কোথায় বসে, এগুলো আমরা জানি। তো সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল একটা বিষয় আছে, সাবজেক্ট কোন পার্সন সেটা বিষয় আছে, এর সাথে নাম্বার জড়িত, জেন্ডার জড়িত। তো তোমরা এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মার্কা বিষয় জানতে হলে তোমাদের কিন্তু নাম্বার জেন্ডার উপর একটা কনসেপশন থাকতে হবে, ঠিক আছে? তো আমরা সেদিকে আগাবো ইনশাল্লাহ। ভাইয়া আছি তোমাদের সাথে, তোমরা নিশ্চয়ই এখন থেকে জোর প্রস্তুতি নিবে। শুরুতেই তোমাদের উপর একটা প্রশ্ন করতে চাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। খেয়াল করে তো, মেডিকেল 2017-18 এসেছিল। এই প্রশ্নটা যদি পারো তাহলে আমি বলবো এটা ভার্সিটি টেস্ট, মেডিকেল টেস্ট, গুচ্ছ টেস্ট, যত ধরনের এক্সাম আছে। দ্রুত উত্তর দাও তো দেখি, খেয়াল করে দ্রুত। I, he and you were there, you, I and he, went হবে ওটা, হ্যাঁ went there। আচ্ছা, ওয়ার দেয়ার হবে ওটা, হ্যাঁ ঠিক আছে। ইউ, হি অ্যান্ড আই ওয়ার দেয়ার, হি, ইউ অ্যান্ড আই ওয়ার দেয়ার, কোনটা হবে বলো তো দ্রুত? কমেন্ট বক্সে জানাও কোনটা উত্তর। হ্যাঁ বলতে পারো?
থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতেই তোমাদের কাছে একটা কমন প্রশ্ন দিয়ে দিই, ঠিক আছে? দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই, হি অ্যান্ড ইউ ওয়্যার দেয়ার। ইউ, আই অ্যান্ড হি ওন দেয়ার না, ওটা ওয়্যার দেয়ার হবে। অ্যান্ড ইউ, হি অ্যান্ড আই ওয়্যার দেয়ার। হি, ইউ অ্যান্ড আই ওয়্যার দেয়ার। এই চারটা অপশনের ভিতরে কোনটা সঠিক উত্তর হবে? দ্রুত উত্তর দিয়ে দাও। নিশ্চয়ই তোমরা পারবে, তোমাদের ভুল হওয়ার কথা না। একটু বোঝো তো, দেখি পারো কিনা। একটা সেন্টেন্সে যদি একাধিক সাবজেক্ট থাকে, একাধিক সাবজেক্ট থাকলে সেই সাবজেক্টগুলো বসানোর নিয়ম কি হবে? ঠিক আছে, এখানে দেখো আই, হি অ্যান্ড ইউ, উত্তর কোনটা বলো তো? উত্তর হচ্ছে সি। কেন উত্তর সি? এটা নিয়ম হচ্ছে 123 আর 231। তোমরা নিশ্চয়ই থিওরিটা জানো। আচ্ছা, সেটা আমরা বুঝে দিই তোমাদেরকে। 123 ব্যাড ওয়ার্ক, ব্যাড ওয়ার্ক মানে খারাপ কাজ, আর 231 হচ্ছে গুড ওয়ার্ক। তার মানে কেমন একটু বুঝাই নাও, একটু পরে ব্যাখ্যাটা পাবে। অর্থাৎ একাধিক সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এর ভেতরে থাকে। যদি খারাপ কাজ হয়ে যায় তাহলে নিজের নাম সবার আগে বলতে হয়। আমরা বাঙালি হওয়ার কারণে নর্মাল একটা ঝামেলা আমরা পড়ি, সেটা হচ্ছে এরকম, যদি কোনো ভালো কাজ হয় সবার আগে ক্রেডিটটা নিজে নেওয়ার চেষ্টা করি, তাই না? ক্রেডিটটা কিভাবে নেই? আমি সবচেয়ে ভালো কাজ করেছি, আমি পুরস্কার পেয়েছি, সাথে রফিক আর করিম ছিল। কিন্তু নিয়ম হচ্ছে ভালো কাজের ক্ষেত্রে অন্যের নাম আগে বলা এবং নিজের নাম শেষে বলা, ঠিক আছে? তো দেখো, যেহেতু সেখানে গিয়েছিলাম, এটা একটা পজিটিভ ওয়ার্ক, তো পজিটিভ কাজ মানে ভালো কাজ। তাহলে আগে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 দিব, অর্থাৎ ইউ হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, আর হি হচ্ছে থার্ড পারসন, আর আই হচ্ছে ফার্স্ট পারসন। অর্থাৎ পজিটিভ কাজ যেহেতু করেছি, নিজের নাম সবার শেষে বললাম, ঠিক আছে? এই জন্য সি উত্তর। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। ঠিক এইভাবেই দেখো, পরবর্তীতে একটা নিয়ম হচ্ছে এরকম। দেখো 231-এ গেলে তোমরা দেখছো যে ভালো কাজ করলে 231, আর 123 হচ্ছে খারাপ কাজ করার। তার মানে পজিটিভ কাজ হলে নিজের নামটা শেষে বলা, নিজের নাম শেষে বলতে হবে, শেষে বলতে হবে, ঠিক আছে? আর খারাপ কাজ হলে নিজের দোষটা সবাই আগে চলে আসবে, নিজের নাম আগে চলে আসতে, নিজের নাম সবার আগে বলতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ আমরা বাঙালি হওয়ার কারণে কিন্তু আমাদের এটা আছে যে কোনো ক্রেডিটওয়ালা কাজ হলে নিজের নাম আগে বলি, আর ডিসক্রেডিটের কাজ হলে নিজের নাম পরে বলি। কিন্তু গ্রামেটিক্যাল নিয়ম অনুসারে ইংলিশ গ্রামারে ডিসক্রেডিটের জায়গায় নিজের নাম আগে বলা, আর ক্রেডিটের জায়গায় নিজের নাম শেষে বলা, ঠিক আছে? অন্যদের প্রতি কৃতজ্ঞতা বেশি করে জানানো হয় এই জায়গায়। দিস ইজ ভেরি গুড। ঠিক তারপরে দেখো, এটা বলছে যদি কোনো সেন্টেন্সে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পারসন তিনটি উল্লেখ থাকে, তবে এই যে এখানে থিওরিটা দিয়ে দিয়েছে ওরা, যে 223 এবং 131, এটা পড়লে তোমরা পারবে। ঠিক আছে। আ ডে অন মার্স স্লাইটলি ড্যাশ দ্যান আ ডে অন আর্থ, এটা বি ইউনিটে এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 সালে। উত্তর দিয়ে থাও তো দেখি, কোনটা পারো তোমরা? কোনটা উত্তর বলো তো? উত্তর দেখো ডি। কারণ হচ্ছে এটা নর্মালি নিয়ম অনুসারে তোমরা বুঝতেই পারতেছো যে মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহ, কোনোভাবেই কিন্তু এটা প্লুরাল সাবজেক্ট না, এটা হচ্ছে সিঙ্গুলার একটা সাবজেক্ট। তো সেই সিঙ্গুলার কারণে ওয়াজ বসেছে। আর দেখো দেন আছে, তার মানে বোঝাই গেছে এটা কম্পারেটিভ সেন্টেন্সে আছে। তার দেন থাকলে সেই জায়গা অনুসারে। আচ্ছা, ভুল হচ্ছে, ডি উত্তর, তাই না? সি না, আমি ভুল করি, ডি উত্তর। কারণ হচ্ছে দেখো লঙ্গার, তো দেনের সাথে লঙ্গারটাই সবচেয়ে বেশি স্যুট করে, তাই তো? তাহলে আমাদের এখনো সমস্যা হচ্ছে না। পরে দেখি, which of the following sentence is correct? এইটা একটু ভালো করে পড়ো, দ্রুত পড়তে হবে। হ্যাঁ, পড়ে ফেলো দ্রুত, দেখি পারো কিনা। The two parties have different views of the democracy. The two parties has different views of democracy. The two parties have different views of democracy. The two parties have different on democracy. The two parties have different views of democracy. কোনটা উত্তর? উত্তর সি। The two parties have different view as democracy. The two parties have different views of democracy. আচ্ছা,
the two parties have different views of democracy. এখানে এ এবং সি দেখো সেম, অর্থাৎ এটা হচ্ছে কোনো কারণে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এ হচ্ছে বেসিক্যালি ওখানে মনে করো হ্যাজ দেওয়া আছে, হ্যাঁ এটা ভুল, এই কারণে এটা সি উত্তর। এখন দেখো সাধারণভাবে এই পার্টি এরা হচ্ছে প্লুরাল করা হয়েছে, তাই না, পার্টিজ। তো পার্টি কিন্তু একজন ব্যক্তি দিয়ে হয় না, যেহেতু তাদের ডিফারেন্ট ভিউ আছে একটা বিষয়ের উপরে, সে কোনো একটা প্লুরাল। এখন অনেক সময় মনে হতে পারে যে পার্টি সিঙ্গুলার কিনা, তাই হ্যাজ হবে কিনা, সেটা আসলে এখানে হয় নাই। উত্তর বুঝতে পারছো? সামনের দিকে আগায় দেখি তারপরে কি বলে। দিস গ্রাফস ড্যাশ সোর, আমরা এটা আর কঠিন হবে না, নিশ্চয়ই তোমরা জানো যে টেস্ট সোর মানে আমরা বলি গ্রাফস টেস্ট সোর, দ্য গ্রাফস আর সোর। হ্যাঁ, কি জন্য বাংলা অর্থ আঙুল ফর টক। আচ্ছা, এটা নিয়ে খুব বেশি কঠিন হওয়ার কথা না, পরে দেখি। দ্য নিউজ ড্যাশ অলওয়েজ হ্যাড আ ব্যাড নাওএডেজ। আচ্ছা, দ্য নিউজ ড্যাশ অলওয়েজ ব্যাড নাওএডেজ বলছে এখনকার সময় সংবাদগুলো খুব মানে সবসময় ব্যাড স্টাইলে থাকে। উত্তর হচ্ছে সি। আচ্ছা, উত্তর সি কেন বুঝতে পারতেছো? আমরা নিশ্চয় জানি কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখতে সিঙ্গুলার হলেও কাজে, হ্যাঁ দেখতে প্লুরাল হলে কাজে এরা সিঙ্গুলার। তো এরকম অনেক শব্দ আছে না, তোমরা জানো যে এরকম কি থাকে, স্ট্যাটিস্টিক্স, সিভিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, তারপর হচ্ছে তোমাদের মামস, মিজেলস, এরকম গ্যালোস, অপটিক্স, ইনিংস, অনেকগুলো শব্দ আছে। আমি শব্দগুলোকে মাঝে সাথে বলে থাকি যে এটা মিটমিটে শয়তান টাইপ শব্দ, মানে দেখে ওরা প্লুরাল, বাস্তবে ওরা সিঙ্গুলার। এটার একটা বড় প্রবলেমে ফেলতে চাই, এই কারণে আমরা তো অভ্যস্ত ছোট থেকে, তাই না, যে সাবজেক্টকে প্লুরাল বানাতে হলে এস বাই এস দিয়ে দিতে হয়। এখন এখানে এস বাই এস দেখেই তো আমরা একটু কনফিউজড হতেই পারি, তো আমরা কনফিউজড হবো না, পরবর্তী যাই। স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস, ফিল ইন দ্য গ্যাপস। আচ্ছা, স্লো অ্যান্ড স্টিডি পারবো না ইনশাল্লাহ। কি হবে, উইন না উইন্স? উইন্স না উইন? স্লো অ্যান্ড স্টিডি উইন দ্য রেস, নো উইন্স দ্য রেস। কারণ কি দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে স্লো এবং স্টিডি নিশ্চয় এরা এমন একটা ফ্রেজ, যদিও অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরে এরা ফ্রেজ স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, মানে অর্থাৎ এই যে যারা হচ্ছে মানে স্টিডি থাকে, অটল থাকে, স্লো হলেও তার কাজে অটল। অর্থাৎ এখন এটা কিন্তু ভালো একটা ব্যাখ্যা তোমরা বুঝতে পারবা, মানে তোমাদের প্রস্তুতি একটু কম হলেও কিন্তু তোমার টার্গেট কিন্তু নিশ্চয় অটল, মানে তুমি সিরিয়াস, তুমি কিন্তু চলে যাবো, স্টিডি আছো তোমার টার্গেটে, তাহলে তুমি পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, সেই কারণে হচ্ছে উইন্স হয়ে গেছে এখানে, তাই না? আচ্ছা, তারপরে দেখো at least one of the students dash full marks every time, at least one of the students। তাহলে এই জায়গায় একটা কনফিউজ হওয়ার সম্ভাবনা তৈরি হয় যে উত্তর কি হবে। one of the students, খেয়াল করো, এটাকে অনেক সময় সাবজেক্ট মনে হতে পারে তোমার। এখন সাবজেক্ট মনে হলেও এটা কিন্তু আসলে সাবজেক্ট এই জায়গায় না, কারণ হচ্ছে সাবজেক্ট হচ্ছে A1, প্রিপোজিশনের আগের এটাকে বলা হয় এই জায়গায় টাই হয়ে গেছে, অর্থাৎ ওয়ান এবং স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্টের একজন, তাহলে একজন যদি হয় তাহলে গেটস। আর দেখো এভরি টাইম, এটা তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিহ্ন, কোনোভাবে এটা আর গেটিং বা হ্যাভ গট হবে না, এটা গেটস দিয়ে প্রণয়ন করতে হবে, কারণ হচ্ছে প্রতিবার এটা নিয়মগত অভ্যাসগত শর্ত বোঝাচ্ছে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর অনেকগুলো স্টুডেন্টের একজন, তাই এখানে গেটস হয়ে গেছে। এটা এই ধরনের কনফিউশনে তোমরা প্রায় পড়বা, যেটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। রুলস অফ দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কিছু বেসিক নিয়ম, রুলস একেবারে একদম। সিঙ্গুলার সাবজেক্ট, এখন দেখো সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার শর্ত অনেকগুলো এখানে থাকে, যে সিঙ্গুলার সাবজেক্ট কিভাবে হয় আসলে। জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ, একটা ভার্বের এগুলো হচ্ছে রূপ। ভার্ব যদি নিজে কখনো বসে তাহলে সেই ভার্ব কিন্তু নিজে হচ্ছে নাউন হিসেবে যদি ব্যবহার হয় তাহলে সে কিন্তু তার সিঙ্গুলার ভার্ব নেয়। এখন ভার্ব তো নর্মালি হচ্ছে কি গো, এখন গো যদি গোয়িং হিসেবে বসে, অথবা টু গো হিসেবে বসে, অথবা মনে করো এটার পার্টিসিপল রূপ নিয়ে, তখন হচ্ছে ইজ হয়ে যায়। সেটা হচ্ছে কি, রিডিং ইজ এ গুড হ্যাবিট, মনে করো রিডিং ইজ আ গুড
হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস। এখানে দেখো জিরান্ডের কাজ করেছে তো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই ব্যবহার হয়েছে। এটা তোমাদের জন্য খুব বেশি কঠিন হওয়ার কথা না। দেখো প্রোটেক্টিং হিউম্যান রাইটস আর দ্য মেইন ফাংশন অফ দ্য হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। মানবতাবাদী যত সংগঠন আছে তাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে হিউম্যান রাইটস কে প্রোটেক্ট করা, রক্ষা করা। এখন দেখো নর্মাল নিয়ম অনুসারে তোমার মনে হতে পারে যে ভাইয়া এটা এরকম কেন যে হিউম্যান রাইটস, তো এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট হিসেবে এখানে দেখছি আমরা, তাহলে প্লুরাল সাবজেক্টেরই কাজ করবে, তা কিন্তু আসলে না। দেখো এই প্রোটেক্টিংটা হচ্ছে এখানে মূলত সাবজেক্টের কাজ করেছে সে জিরান্ড, যে কারণে এখানে ইজ ব্যবহার হচ্ছে। প্রোটেক্টিং হিউম্যান রাইটস, এখানে হিউম্যান রাইটস কিন্তু সাবজেক্ট না, প্রোটেক্টিংটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। To read these novels are very interesting. না, to read these novels is very interesting. খেয়াল করে দেখো এখানে to read টাই মূলত সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। To walk in the morning is কি? Is better for health. To walk in the morning is essential for হেলথ, এরকম ভাবে হবে, ঠিক আছে? সো সাবজেক্ট যদি ভার্ব থেকে এসে হয় এবং জিরান্ড এবং ইনফিনিটিভ স্টাইলে সাবজেক্টের জায়গায় নাউন হিসেবে ব্যবহার হয়, তাহলে নিশ্চয়ই সেটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই ব্যবহার হবে। ঠিক উদাহরণ আরো দেখো, মেকিং আ প্রসেস অফ দ্য ফাংশনস, মেকিং আ প্রসেস অফ দ্য ফাংশনস আর দ্য মেজর টার্গেট হবে না, এখানে ফাংশন সাবজেক্ট না, এই মেকিংটা হচ্ছে এখানে মূলত সাবজেক্ট, এই অ্যাপ প্রসেসও না, আর যেহেতু এখানে হচ্ছে তোমার অফ রয়ে গেছে, সো মেকিং আ প্রসেস ইজ, হ্যাঁ মেকিং এখানে মূলত সাবজেক্ট। উইনিং দ্য প্রাইজেস হ্যাভ, নো উইনিং দ্য প্রাইজেস হ্যাজ বিন, ঠিক আছে? উইনিংটা এখানে জিরান্ড স্টাইলে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। এটা কিন্তু কনফিউজিং, তোমরা যদি ডেইলি স্টার পড়ে থাকো বা ইংলিশ আর্টিকেল পড়ে থাকো, তাহলে আর্টিকেলের ভেতরে এইগুলো খুব কমনলি ব্যবহার হয়, তোমরা বুঝতে পারবে, সমস্যা হওয়ার কথা না, যেটা তোমাদের জন্য কঠিন হয়। পরে আরেকটু সামনের দিকে আগাই। সাবজেক্ট বিফোর প্রেপোজিশন, প্রেপোজিশনের আগের সাবজেক্ট, কিছু রুলস বলছে যে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে প্রেপোজিশন ব্যবহারের ফলে সাবজেক্ট একাধিক থাকতে পারে, সাবজেক্টের সংখ্যা যতই হোক না কেন প্রেপোজিশনের পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত, সেক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। দ্য কোয়ালিটি অফ দ্য, খেয়াল করে দেখো, দ্য কোয়ালিটি অফ দ্য রাজশাহীজ ম্যাঙ্গো, তাই না? The quality of the Rajshahi's mangoes are well known among the people, মানুষের মধ্যে। এখন দেখো এই যে ম্যাঙ্গোস তোমার দেখে মনে হতে পারে এটা সাবজেক্ট, কিন্তু না, দেখো প্রেপোজিশনের আগের, অর্থাৎ প্রেপোজিশনের আগের এই শব্দগুলোর কোনো গুরুত্ব থাকে না, এটাই মূলত সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। তাহলে দেখো এখানে আমার এক স্যার খুব সুন্দর একটা গল্প শোনাতেন যে এ হচ্ছে এই জায়গার বর আর এইগুলো হচ্ছে বরযাত্রী, তো এই যাত্রীদের কোনো মূল্য নেই যদি বর না থাকে, অর্থাৎ বর হচ্ছে দ্য বর ইজ গোয়িং, রাইট? দ্য বর উইথ দ্য বরযাত্রী ইজ গোয়িং হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে উদাহরণগুলো পরপর ধারাবাহিকভাবে তুমি বুঝতে পারতেছো। The role in the industry of our local workers have been humiliated due to the new labor policy, তা হবে না, দেখো has been হয়ে গেছে, কারণ হচ্ছে কি এখানে ওয়ার্কার সাবজেক্ট না, এই টোটাল প্রেপোজিশনের এই ভেতরের অংশটুকু, এগুলো বলা হয় মানে কাইন্ড অফ নাউন রেফারেন্সিং বা সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্টের অতিরিক্ত, মানে সাবজেক্টের পরিচয় দিয়ে ব্যবহার হয়েছে। এটা মডিফিকেশন যারা পড়েছে তারা বুঝবে, এটা প্রি মডিফিকেশন হিসেবে ব্যবহার হচ্ছে নর্মালি। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর হলো যে অ্যান্টিসিডেন্ট প্লাস ভার্ব, রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, হোয়াট, ওয়াইল ইত্যাদি যদি রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট হয় তবে তার পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে ব্যবহার। নিশ্চয়ই তোমরা অ্যান্টিসিডেন্টের সাথে পরিচিত আছো, মানে রিলেটিভ প্রোনাউন যেখানে ব্যবহার হয় সেই রিলেটিভ প্রোনাউন অনুসারে আমরা নর্মালি তো ভার্ব বসাবো, তাই না? কিন্তু ফ্যাক্ট অনুসারে দেখো এই হু, হুইচ, হোয়াট বা হোয়াইল যেগুলো আছে এগুলো তো আসলে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতো, এর আগে যে মূলত সাবজেক্ট ব্যবহার, যেমন আই, who is, are, am your friend, তাহলে তোমরা কি বলবা ভালো করে বোঝো তো, I who is, am
or are your friend কি দিবা এটা am দিবা না is দিবা না are দিবা এটা কিন্তু am হবে কারণ হচ্ছে এখানকার এই যে who এটার অ্যান্টিসিডেন্ট মানে মূলত I এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন অর্থাৎ যে রিলেটিভ প্রোনাউন তার যে অ্যান্টিসিডেন্ট থাকে অর্থাৎ তার পূর্ববর্তী যে শব্দ অ্যান্টিসিডেন্ট মানে তার পূর্বের নির্দেশিকা পূর্বের পরিচিত যে শব্দ সেই শব্দ অনুসারে কিন্তু সে সাবজেক্ট ব্যবহার করবে সে ভার্ব ব্যবহার করবে ঠিক আছে তা দেখো I who am your friend হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু ভুল করা যাবে না মনে রাখতে হবে ঠিক আছে পরে দেখো রুলস অফ দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে I who is student of ঢাকা মেডিকেল got chance in 2016 বলছে আমি এমন একজন মানুষ যে ঢাকা মেডিকেলে চান্স 2016 তে I who am a student কোনোভাবে তোমরা এটা ভুল করা যাবে না নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কিভাবে এটা হচ্ছে I who is হবে না I who am কারণ এই হুটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই I the mangoes which is না দেখো who is এখানে সাবজেক্ট না mangoes হচ্ছে এখানে মূলত সাবজেক্ট which are দিয়ে ভার্বটা পরিপূর্ণ হবে আচ্ছা what the manager said to the workers that's very significant to continue the newly launched project খেয়াল করে দেখো এখানে ক্লজের একটা ব্যবহার হয়েছে ঠিক আছে একটা নাউন ক্লজের ব্যবহার হয়েছে এটা পরে যখন তোমার প্রেজেন্ট ক্লজের ক্লাস হবে তখন বুঝতে পারবা এখানে ইজ আর হোয়ার এন্ড হ্যাভ বিন কোনটা হবে what the manager said to the workers very significant to continue the newly launched project নতুন ভাবে লঞ্চ প্রজেক্টের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ উত্তর কোনটা দেখো তো কি হবে উত্তর হচ্ছে what the manager said to the workers is very significant to continue the newly launched project এখন দেখো এই newly launched project দেখে তোমার কাছে মনে হতে পারে যে এটা have been হবে কিনা এখন have been হওয়ার তো প্রশ্নই আসতেছে না তার কারণ হচ্ছে এখানে এই ওয়াটই মূলত সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে এই ওয়াটের পরেই এইগুলোর প্রোনাউন রেফারেন্স হিসেবে ব্যবহার হবে what is very significant to continue the newly launched project অর্থাৎ ম্যানেজার সাহেব কর্মীদের জন্য যা বলেছে এই ওয়ার্ড হচ্ছে মূলত যা এই যা শব্দটা ব্যবহার যা বলেছে সেটা নিউলি লঞ্চ প্রজেক্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে আচ্ছা তারপরে দেখো 4 নম্বর বলছে প্লুরাল টাইম ডিসটেন্স ওয়েট ভার্ব সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় তার মানে হচ্ছে কি এখানে কয়েকটা আছে যে প্লুরাল টাইমও যদি থাকে ডিসটেন্সও থাকে ওয়েটও যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব সে নিবে নরমালি ঠিক আছে দেখি 10 কিলোমিটারস ইজ নট এ লং ডিসটেন্স খেয়াল করে দেখো 10 কিলোমিটারস এটা হচ্ছে ডিসটেন্স দূরত্ব তা দূরত্ব যতই হোক যদি মনে 10,000 কিলোমিটারস ইজ নট এ লং ডিসটেন্স ইজ এ লং ডিসটেন্স হবে ঠিক আছে 8 hours is the working day in our industry 8 hours দেখো ঘন্টার বিষয় তাহলে যদি এরকম বলা হয় 10 minutes বা 8 minutes 8 minutes is অথবা are the class time the class time তাহলে কি দিবা তোমরা 8 minutes এর is দিতে হবে ঠিক আছে ঠিক ঘন্টা মিনিট সময় $5 million is হবে ঠিক আছে 12 পাউন্ডস ইজ হবে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো কয়েকটা শব্দ একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে ডিসটেন্স এগুলো প্লুরাল হওয়ার পরেও কিন্তু ভার্ব সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে এখন অনেক সময় এটা আবার একটা কনফিউশন তৈরি করতে পারে তোমাদের মাঝে সেই কনফিউশন যাতে তৈরি না করে 50 miles is needed to reach the station আচ্ছা এটা পারা যাবে ইনশাআল্লাহ রুল 5 the and between two subject এবার খেয়াল করো এইটা তোমাদের অনেক সময় সন্দেহ তৈরি করবে এই যে the এবং and between two subject যখন দুটো সাবজেক্ট ব্যবহার হবে তখন দুটো সাবজেক্ট ব্যবহার হলে নরমালি মাঝখানে and থাকবে এখন যদি এরকম ভাবে উত্তর হয় the principal and chairman of the college dash come here recently উত্তর হচ্ছে এরকম has come আর একটা হচ্ছে মনে করো have come আর
3 নম্বর উত্তর ধরে মনে করো কেম, 4 নম্বর হচ্ছে মনে করো কাম, এটা কাম, এটা কেম। আচ্ছা খেয়াল করো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য কলেজ হ্যাভ অথবা হ্যাজ অথবা কেম অথবা কাম হেয়ার রিসেন্টলি। আচ্ছা এখানকার উত্তরগুলো একটু ভালো করে দেখো তো। এখানে তো কাম দিয়েই দিয়েছে, তাহলে মনে করো শুধু হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহারটা তোমরা বলো। আচ্ছা এখানে দেখো এই দি ব্যবহার হয়েছে, এখন যে লোকটাই কলেজের প্রিন্সিপাল সেই লোকটাই হচ্ছে কলেজের চেয়ারম্যান, তার মানে এই প্রিন্সিপাল সাহেব এবং চেয়ারম্যান সাহেব একজনই ব্যক্তি, তার মানে হচ্ছে এখানে হ্যাজ কাম দিতে হবে, এটা হ্যাভ কাম দেওয়া যাবে না। কিন্তু এটা যদি ঘুরিয়ে এরকম হয়, দ্য প্রিন্সিপাল and the chairman, তখন আসলে এটা have come, তখন এটা have come হয়ে যাবে, কারণ the principal এবং the chairman দুইজনই এক ব্যক্তি না, দুইজন দুই ব্যক্তি। অর্থাৎ দি থাকলে সে স্বতন্ত্র একটা বডি হিসেবে কাজ করবে, অর্থাৎ and এর মাঝখানে ব্যবহার হয় দুটো সাবজেক্টের, প্রথমেও দি ব্যবহার হচ্ছে, পরবর্তী দি ব্যবহার হচ্ছে, তাহলে দুটো সাবজেক্টের কাজ করবে, ঠিক আছে। আচ্ছা তার উদাহরণ দেখো, রাহিম অ্যান্ড হিজ ফ্রেন্ড আর ওয়ার্কিং টুগেদার। আচ্ছা এটা নিশ্চয়ই রহিম অ্যান্ড হিজ ফ্রেন্ড দুটো সত্তা কাজ করেছে, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নন, টাইম এবং টাইড, এটা দেখে তোমাদের অনেক সময় ফ্রেজ মনে হতে পারে, ঠিক আছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তা দুটো তো আলাদা জিনিস, নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমরা। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, এই টাইম এক জিনিস, টাইড আর একটা জিনিস, সেই কারণে ওয়েট হয়, কখনো যেন ভুলে আবার ওয়েটস দিয়ে দিও না, হ্যাঁ। আচ্ছা ফায়ার অ্যান্ড ওয়াটার, দেখো পানি এবং মানে আগুন এবং পানি, ডু নট অ্যাগ্রি, আগুন পানি একসাথে করা, দুটো সম্পূর্ণ দুটো সত্তা, ঠিক আছে। কিন্তু আবার যেগুলো ফ্রেজালি ব্যবহার হয় সেটা নর্মালি সেটা কেমন দেখো, দি প্লাস নাউন অ্যান্ড শুধু নাউন সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হয়, সেটা কেমন, উদাহরণ, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য কলেজ হ্যাভ কাম টু দ্য প্রোগ্রাম, এখানে হ্যাভ দেওয়া যাবে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য কলেজ হ্যাজ কাম টু দ্য প্রোগ্রাম, কারণ হচ্ছে কি যে প্রিন্সিপাল ইনি কলেজের চেয়ারম্যান, সে কারণে দেখো দুটো আলাদা স্বতন্ত্র শর্ত হিসেবে ব্যবহার করে নাই। আচ্ছা দ্য ট্রেনার and director of the organization are delivering their speech, না, the trainer and director of the organization is delivering his speech, যিনি এই কোম্পানির এই যে ট্রেনার উনি আবার ডিরেক্টর, ঠিক আছে। মনে করো এসিএস এর ক্ষেত্রে আমি তোমার সাকিব ভাইয়াকে যদি উদাহরণ দেই তাহলে কি হবে, তাহলে হচ্ছে দ্য ওনার অ্যান্ড টিচার অফ এসিএস, ঠিক আছে, এরকম ভাবে উদাহরণ যদি দেই, দ্য ওনার অ্যান্ড টিচার অফ এসিএস ইজ কামিং, এখানে ইজ দিতে হবে, কারণ যিনি ওনার তিনি টিচার, ঠিক আছে, এটা তোমাদের খুব বেশি সমস্যা করবে না। আচ্ছা দা নাউন এবং ডবল নাউন দা যদি যুক্ত হয়, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দ্য কলেজ হ্যাভ কাম টু দ্য program, the trainer and the director, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা the sum and substance of the comprehension is really amazing, এটা আবার ভীষণ ঝামেলাপূর্ণ, কারণ এগুলো হচ্ছে তোমাদের নরমাল নিয়মে ওরা যেটা করেছে সেটা হচ্ছে এই সাম অ্যান্ড সাবস্ট্যান্স, যদিও এখানে খেয়াল করে দেখো দা সাম সাবস্টান মনে হচ্ছে একরকম, এটা হচ্ছে ফ্রেজালি ব্যবহার হচ্ছে, মাই নেম অ্যান্ড ফেম, নাম এবং খ্যাতি একই কথা, মানে নামটাম সব ছড়াই গেছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এই দুটো কাজকে একই কাজ বোঝাচ্ছে, তাই করে মেক্স ব্যবহার হয়েছে। মাই নেম অ্যান্ড ফেম ওয়াজ স্প্রিড, ওয়াজ ব্যবহার হয়েছে, এখানে ইজ ব্যবহার হচ্ছে, এটা ফ্রেজ। ব্রেড অ্যান্ড বাটার মানে রুটি রুজির ব্যবস্থা, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, এটাও ফ্রেজালি ব্যবহার হয়েছে। অর্থাৎ দুটো সত্তা, ঠিক আছে, এখন এই সত্তা যদি মনে করো দা ব্যবহার হওয়ার পর ওটা ফ্রেজ হয়, তাহলে ফ্রেজ হলে হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে এই ফ্রেজ সিঙ্গুলার কখন হয় আর প্লুরাল কখন, এটা একটা ভালো সমস্যা। দ্য প্রফেসর অ্যান্ড দ্য স্টুডেন্ট আর মানে ড্যাশ অন দ্য পয়েন্ট, অ্যাগ্রি অন দ্য পয়েন্ট, অ্যাগ্রিং অ্যাগ্রিজ তো হবে না, হ্যাজ অ্যাগ্রিড হবে না, অ্যাগ্রিংও হবে না, যেহেতু তার আগে অক্সিলারি নাই, অ্যাগ্রি হয়ে যাবে, ঠিক আছে, পারবা ইনশাল্লাহ। এই উত্তর। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি
হেডমাস্টার যিনি তিনি সেক্রেটারি, যেহেতু দি নাই তাহলে ওয়ার হবে না, হ্যাভ হবে না, প্রেজেন্ট অন লাস্ট মিটিং ইজ হবে না, ওয়াজ হবে, কারণ লাস্ট মিটিং যেহেতু আছে, লাস্ট মিটিং এখানে কি ব্যবহার হয়েছে, লাস্ট মিটিংটা পাস্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, দ্য পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, যিনি পোয়েট উনি নোভেলিস্ট, তার মানে খুঁজে বের করো, ইজ হবে, হ্যাঁ, ইজ ডেড। আচ্ছা, 8 নম্বর বলছে দ্য ইউনিভার্সাল সিঙ্গুলার সাবজেক্ট, এইগুলো একটু সিরিয়াসলি চিনে ফেলতে হবে। এটা অনেক সময় আমাদের নিজেদের ভেতরে ঝামেলা তৈরি করবে যে আমরা এগুলো চিনি কিনা। ইচ, এভরি, আইদার, নেইদার, নো ওয়ান। তারপর দেখো মেনি, নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি, এগুলো ইউনিভার্সালি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার। মেনি এ স্টুডেন্ট, এ মেনি স্টুডেন্ট, হ্যাঁ। অনেক সময় এগুলো তোমাদের প্রশ্ন তৈরি করতে পারবে ভেতরে। দেখো ইচ বয় অ্যান্ড গার্ল, এখন তোমার কাছে মনে হচ্ছে যে ইচ বয় অ্যান্ড গার্ল, হাই হাই, অ্যান্ডও আছে, বয়ও আছে এবং গার্লও আছে, তাহলে তো নিশ্চয়ই হ্যাভ হবে। না না না, দেখো এটা হ্যাজ হবে, কারণ এখানে বলা হচ্ছে প্রত্যেক ছেলে মেয়ে, অর্থাৎ ছেলে মেয়ের ভেতরে প্রত্যেকে মানে একজনই, ঠিক আছে, কোনোভাবে প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে না, প্রত্যেক মানে ছেলে মেয়ের প্রত্যেকে, ছেলে এবং মেয়ের প্রত্যেকে, অর্থাৎ ছেলে এবং মেয়ের ভেতরে একজনকে, একটি সত্তাকেই বলা হয়। অর্থাৎ ইস ব্যবহার হলে এখানে এই হ্যাভ গট দেওয়া যাবে না, হ্যাজ গট হবে, ঠিক আছে। মেনি এ স্টুডেন্ট উইল গেট দেয়ার অ্যাক্সেস টু প্লে, মেনি এ স্টুডেন্ট উইল গেট হিজ অ্যাক্সেস টু প্লে। এখন দেখো এই যে একটা ঝামেলা আছে, মেনি এ বয়, আবার যদি হয় এ মেনি বয়, এ মেনি বয়, তখন ইজ না হয়ে আর দিতে হবে, আর এখানে ইজ মানে আর না হয়ে ইজ হতে হবে। মেনি এ বয় ইজ ব্রিলিয়ান্ট, মেনি এ বয় ইজ ব্রিলিয়ান্ট, আর এ মেনি বয় আর ব্রিলিয়ান্ট। ব্যাপক সংখ্যক বয়রা, এ মেনি বয়েজ আর এ মেনি বয়েজ আর ব্রিলিয়ান্ট, মেনি এ বয় ইজ ব্রিলিয়ান্ট। অর্থাৎ মেনি এ, অর্থাৎ মেনির পরে যদি এ হয় তাহলে মেনি অনেক বয়ের একজন ইজ, আর বয়ের অনেকেই, তখন হচ্ছে এটা ব্যবহার হয়। এটা আবার যেন তোমরা ভুল করো না, খেয়াল রাখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। অন অফ দ্য বয়েজ, অনেকগুলো বয়ের একজন, হ্যাভ বিন ওয়ার আর একটা হবে না, ওয়াজ হবে, ঠিক আছে, এটা পারবা তোমরা। One of the students gets full marks every time, ঠিক আছে, পারবো। Which of the following sentence is correct? এটা দেখো ভালো করে পড়ো, বিসিএস এসছে, পারবা, ভালো করে পড়ো, পড়ে ফেলো সিরিয়াসলি, পারবা, না পেরে কোনো কাজ নেই, পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, one of my friends are lawyer হবে না, one of my friends is lawyer, বি নাম্বার উত্তর। আচ্ছা, তারপর দেখি none of the students, স্টুডেন্টের কেউ না, এ কার, has a car, have a car, have got a car, own a car, তাহলে has a car হবে। আচ্ছা, one of my best friends getting PhD today, one of my best friends is getting, হ্যাঁ, ডি উত্তর। আচ্ছা, প্রথম নয় বরং দ্বিতীয় সাবজেক্ট, অর্থাৎ এটা একটা ভালো বিষয়, প্রথম নয় দ্বিতীয় সাবজেক্ট, অর্থাৎ নেইদার নর, আইদার ওয়ার, নট বাট, নট অনলি বাট অলসো। এখানে এই শব্দগুলো উল্লেখ থাকলে মানে নেইদারের পরে নর হয়, তারপর আইদারের পরে অর হয়, সব নরমালি নিয়ম অনুসারে নেইদার নর, এখানে একটা কনফিউশন তৈরি করবে যে কোন সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো, তাই বলা হচ্ছে যে প্রথম নয় দ্বিতীয় সাবজেক্ট, এইগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। উদাহরণ হিসেবে দেখো, এটাকে আরো সুন্দর করা হয়েছে, নেইদার নর, আইদার অর, নট বাট, নট অনলি বাট অলসো, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, একই কথা, অর্থাৎ প্রথম নয়, অর্থাৎ এই পাশের সাবজেক্ট নয়, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এইটা একটু ভালো করে বুঝে নাও উদাহরণগুলো, প্রথম নয় দ্বিতীয় সাবজেক্ট, ঠিক আছে, প্রথম নয় দ্বিতীয় সাবজেক্ট এখানে মূল হিসেবে গণ্য হবে, এই সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার। আইদার সালমান অর হিজ ফ্রেন্ডস
হ্যাজ গট। এখন অর যেহেতু ব্যবহার হচ্ছে আইদার অর, সাবজেক্ট দেখো এই একটা, ফ্রেন্ডস আর একটা। এখন তোমার মনে হতে পারে যে ভার্বের কাছাকাছি যারা তারা হবে, একটু মাথায় রেখো প্রথম নয় দ্বিতীয় সাবজেক্ট, প্রথম নয় দ্বিতীয় সাবজেক্ট, প্রথম নয় দ্বিতীয় সাবজেক্ট, ঠিক আছে, দ্বিতীয় সাবজেক্ট, এটা মাথায় রাখলে হবে। সেই কারণে হচ্ছে হ্যাভ হয়েছে যেহেতু ফ্রেন্ডস প্লুরাল। নট অনলি রাগি বাট অলসো হিজ ফ্রেন্ডস হ্যাজ হবে না, এটা হবে হ্যাভ যেহেতু ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক এইভাবে উদাহরণ যদি আরো তোমাদের সামনে দেওয়া হয় তোমরা দেখবে নেইদার রিনি নর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব 29 BCS, তাই না? নেইদার রিমি আমরা বুঝতে পেরেছি, আইদার অর নেইদার নর হলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে ইজ কোয়ালিফাইড, আর এর অপশন নাই। আচ্ছা, তারপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আইদার দে অর আই হ্যাভ রং, রং, আইদার দে অর আই ইজ রং, আইদার দে অর আই এম রং, আইদার দে অর আই। এখন দেখো আই হ্যাভ রং, আই হ্যাভ রং কি হয়? আই হ্যাভ রং তো হবে না, ঠিক আছে, উত্তরটা হলে সি। আচ্ছা, নেইদার সুফিয়া নর আই ড্যাশ কাপল অফ সলভিং দ্য প্রবলেম। নেইদার সুফিয়া অ্যান্ড নর আই, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আই অনুসারে কি ইজ হবে? ওয়ার হবে অ্যাম সলভিং, হ্যাঁ, সলভিং দ্য প্রবলেম অর্থাৎ বি। আচ্ছা, নেইদার দ্য সেলসম্যান নট দ্য মার্কেটিং ম্যানেজার, অর্থাৎ মার্কেটিং ম্যানেজার যেহেতু নেইদার নট চলে আসছে তাহলে ইজ ফেভারিং, হ্যাঁ, is in favor of the system বা is favoring the system, হ্যাঁ, is in favor of, is favoring। আচ্ছা, is favor না is in favor of the subject, যেহেতু of ব্যবহার হয়েছে অর্থাৎ এখানে এটা হচ্ছে ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে is in favor। neither Sharmin nor her friend, neither Sharmin nor her friend dash present on last week, last যেহেতু আছে তাহলে পাস্টে আছে, তাহলে was অথবা were এর ভেতর হবে have been এবং is হওয়ার প্রশ্ন আসে না। her friend সিঙ্গুলার আছে তাহলে was। ওকে, 10 নম্বর, দ্বিতীয় নয় বরং প্রথম সাবজেক্ট, অর্থাৎ আগেরটার সাথে সাংঘর্ষিক, তাই না? আইদার অর, নেদার নর, নট বাট, নট অনলি বাট অলসো, এগুলোর জন্য হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট হিসেবে ভার্ব বস্তু। এবার নিয়ম হচ্ছে যে বরং দ্বিতীয় নয় প্রথম সাবজেক্ট অনুসারে হবে। সেখানে কি কি আছে একটু দেখে নিই। তো টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, collaboration with, beside this, as well as, accompanied with, in addition to, except, conjunction with and not, no less than, including to। অর্থাৎ ভালো করে দেখে নাও, দ্বিতীয় নয় বরং প্রথম সাবজেক্ট, এগুলো থাকলে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার হবে। একটু মাথায় রেখো, এটা লিস্টটা দেখে নাও, প্রথম সাবজেক্ট, হ্যাঁ, দ্বিতীয় সাবজেক্ট না, কনফিউশন। টুগেদার, তাহলে আই টুগেদার উইথ মাই ফ্রেন্ডস ইজ কামিং না আর কামিং হবে? আই টুগেদার উইথ মাই ফ্রেন্ডস ইজ গোয়িং দেয়ার, ঠিক আছে। I accompanied with my colleagues am going there, ঠিক আছে। He accompanied with his friends is coming here, ঠিক আছে। আবার he except, আচ্ছা তাহলে পারবো ইনশাল্লাহ, এগুলো একটু মুখস্থ করতে হবে। The leader accompanied by his followers have joined the demonstration হবে না, the leader accompanied by his followers has joined, ঠিক আছে। অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুসারে হচ্ছে the headmaster of our school along with his students, তাহলে এখানে হেডমাস্টারই মূলত ফ্যাক্ট, along with আছে, প্রথম সাবজেক্ট অনুসারে হবে is হবে, ঠিক আছে। the secretary as well as the members, আচ্ছা as well as পেয়েছি, প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট অনুসারে কি হবে? need হবে না, have হবে না, আর likely হবে না, needs। her brother along with her parents, her brother along with her parents, এখানে দেখো her brother along with her parents, যে along with আছে প্রথম সাবজেক্ট, brother সিঙ্গুলার, তাহলে খোঁজো insist, সি নাম্বার উত্তর হচ্ছে। আচ্ছা, ঠিক এইভাবে রুমা as well as ঝুমা, আচ্ছা রুমা এবং ঝুমা দুইজন সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার সাবজেক্ট রুমা, তাহলে আমরা ইজ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো কারিম as well as নাইম, সমস্যা হওয়ার কথা না, ডিজার্ভস। তারপর দেখো নিপা as well as her brothers, প্রথম সাবজেক্ট খোঁজো, প্রথম সাবজেক্ট সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে হচ্ছে was come, was come তো হওয়ার প্রশ্ন আসে না, has come, নিপা as well as her brother has come to me। আচ্ছা, তারপরে দেখি দেখতে সিঙ্গুলার কিন্তু মাগার কাজে প্লুরাল,
এবার তোমার কিছু নাম্বারের সেন্স দরকার, নাম্বার জ্ঞান না থাকলে ব্যাপক ধরা খাওয়ার সম্ভাবনা। আমরা নর্মালি কি মিডিয়া বলি, তাই না? মিডিয়া নাকি প্লুরাল, কারণ মিডিয়াম থেকে মিডিয়া, ডেটাম ডেটা, রিটাম এরিটা, হ্যাঁ, এজেন্টাম এজেন্টা, ইরেটাম এরেটা, হ্যাঁ, ফোকাস ফোকি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। রেডিয়াস অনেক সময় ডিরেক্টলি জায়গা থেকেও প্রশ্ন চলে আসে। এগুলো দেখে কি মিটমিটে শয়তানের মতো এরা চেনা যায়। এগুলো মুখস্থ করতে কোনো কথা ছাড়া মুখস্থ ঠোঁটের নিয়ে চলে আসতে হবে। এগুলো সব প্লুরাল। এগুলোর পরে প্লুরাল ভার্বই ব্যবহার হবে। ক্যাটেল, পোল্ট্রি, ভার্ব, ইনজেন্টিভ, ফোক, এলিট, ক্লাস, এক্সট্রিম, পিপল, চিলড্রেন, মেন, উইমেন, ডেটা, এরিটা, এজেন্ডা। ছোটবেলায় পড়তাম, হ্যাঁ, যে ক্যাটেল, পোল্ট্রি, ভার্ব, ইনজেন্টিভ, ফোক, এলিট, ক্লাস, পিপল, চিলড্রেন, মেন, উইমেন, ডেটা, এরিটা, এজেন্ডা। হ্যাঁ, কষ্ট করে পড়ে নিতে হবে কিন্তু ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে এগুলো হচ্ছে দেখতে সিঙ্গুলার হলেও এরা কাজে প্লুরাল হিসেবে ব্যবহার হয়। উদাহরণ হিসেবে আমরা একটু দেখি তাহলে। The cattle is grazing in the field হবে না, the cattle are grazing in the field, এই cattle plural subject। The children is playing হবে না, the children are playing in the field। কোনোভাবে children's, cattles এটা ব্যবহার করা যাবে না, কারণ cattle নিজেই প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে। দেখতে প্লুরাল কিন্তু কাজে সিঙ্গুলার। এবার তাহলে উল্টা সম্পূর্ণ। আগে কি ছিল এটা একটু বোঝো। আগে ছিল হচ্ছে যে দেখতে সিঙ্গুলার কাজে প্লুরাল, দেখতে সিঙ্গুলার কাজে প্লুরাল। আর এবার হচ্ছে কি দেখতে প্লুরাল কাজে সিঙ্গুলার। কথাটা মনে রেখো কিন্তু, ঠিক আছে? দেখো, বস এক প্রকার বাটি, সিঙ্গুলার ওয়ার্ড লিস্টের ভেতর। দেখো, গ্যালোস ফাঁসির কাষ্ঠ, ম্যাথমেটিক্স অঙ্ক, হ্যাঁ, অ্যাথলেটিক্স, ওয়ার্কস কারখানা। দেখো, ওয়ার্কস দ্বারা নাকি কারখানা বোঝায়। অপটিক্স আলোক বিজ্ঞান, মিজেলস হাম বিলিয়ার্ডস, স্পিসিস প্রজাতি, ইনিংস সিঙ্গেলস দাঁত জাতীয় রোগ, ড্রটস খরা, পলিটিক্স ডমিনাস, জিমনেটিক্স সিরিজ, সিভিক্স স্ট্যাটিস্টিক্স, মামস মিনস, অ্যানালিটিক্স কমিক্স, বিলোস আর্মস। এই দেখো, সিরিজ তোমাকে প্রবলেম করতে পারে, এই ডমিনাস প্রবলেম করতে পারে, জিমনেটিক্স প্রবলেম করতে পারে, স্পিসিস প্রবলেম করতে পারে। এগুলো আল্লাহর রাস্তে একটু ভালো করে চোখ বুলাই দেখে নিতে হবে। হ্যাঁ, ইনিংস, কয় ইনিংস খেলেছো? এক ইনিংস, তাই না? সিঙ্গেলস, এগুলো চোখে দেখা হয় না তো নরমালি, ধরা খাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। হ্যাঁ, এগুলো একটু কষ্ট করে সিরিয়াসলি দেখে নিতে হবে, ঠিক আছে? এগুলো যেন ধরা না খাও। এগুলো হচ্ছে দেখতে এরা প্লুরাল, কিন্তু বাস্তবে সবাই সিঙ্গুলারের কাজ করে। উদাহরণ দেখি তো, আরো আছে তো, ওয়্যার অ্যাবাউটস, ম্যাগনেটিক্স, হ্যাঁ, অ্যারোনটিক্স, নিউজ, ফিজিক্স, ওয়েজেস, ক্রসরোডস দুই রোড, হ্যাঁ, রাস্তা দুই রাস্তার সংযোগ, ক্রসরোডস, তাই না? লিঙ্ক রোডস সংযোগ, মানে এথিক্স, ফোনিক্স, লিঙ্গুইস্টিক্স, তারপর যে ইলেকট্রনিক্স, ডার্টস, হেডকোয়ার্টার্স, ইকোনমিক্স, চেকার্স, তারপর দেখো রিকেটস, ট্যাকটিক্স, টেনিস, পোয়েটিক্স, হাইড্রোলিক্স এবং নিউমেটিক্স। এগুলো শব্দগুলো দেখতে সব করে আসলে প্লুরাল মনে হচ্ছে, আসলে বাস্তবে কেউই প্লুরাল না, সবাই এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে। উদাহরণ দেখি, দ্য মিজেলস আর দ্য মেইন থ্রেট ফর দ্য চিলড্রেন। মিজেলস ইজ দ্য মেইন থ্রেট। মিজেলস সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে, মিজেলস। হ্যাঁ, গ্যালোস ফাঁসির কাষ্ঠ, তাহলে গ্যালোস have been prepared for the criminal, has been prepared for the criminal. আচ্ছা, physics is my favorite subject, এটা আর ব্যাখ্যা করে বোঝাতে হয় না। ethics is the study of moral duties, principles and values। পারবো ইনশাল্লাহ। the news, এটাতে পারবো। তারপর হচ্ছে দেখতে প্লুরাল কাজে প্লুরাল। এবার দেখো আরো এবার ডিস্টেন্স। প্রথমে ছিল হচ্ছে দেখতে সিঙ্গুলার কাজে প্লুরাল, তারপর ছিল দেখতে প্লুরাল কাজে সিঙ্গুলার। এবার বলছে দেখতে প্লুরাল মাগার কাজেও প্লুরাল। এটা আবার কত বিদ ঘটে, তাই না? এরা জন্ম হয়েছে প্লুরাল হিসেবে। একটু ভালো করে দেখো, সিজার্স, শর্টস, তিনটা জিনিস কিন্তু মাথায় রেখো। প্রথম ছিল দেখতে সিঙ্গুলার কাজে প্লুরাল, তারপর ছিল দেখতে প্লুরাল কাজে সিঙ্গুলার, এবার হচ্ছে দেখতে প্লুরাল কাজেও প্লুরাল। এই তিনটা কিন্তু কনফিউশন তৈরি করে, ঠিক আছে? সিজার্স মানে কাছি, শর্টস মানে ছোট প্যান্ট, বাইনিকিউলার্স গ্লাসেজ চোখে যে চশমা, তারপর পাজামাস, স্কেলস
প্লায়ার্স, ওই যে প্লাস তোমরা বলো, প্লাস কাটো, এটাকে প্লায়ার্স, সারাশি। আচ্ছা, ট্রাউজার্স, যেটা ট্রাউজার পরি, টুইজার্স, চিমটা, ব্রিচেস, ট্রাঙ্কস। আচ্ছা, স্পেকটেকলস এর মানে চশমা, প্যান্টস, বাইনিকুলার্স, স্যাক্স। তারপর হেডফোনস, এই যে হেডফোন দুটো দিতে হয়, টাঞ্জ। তারপর হচ্ছে জিন্স, এগুলো দেখতে প্লুরাল, কাজে প্লুরাল শব্দ। দ্য সিজার্স ইজ ইউজড ফর কাটিং দ্য পেপার, না, দ্য সিজার্স আর ইউজড ফর কাটিং দ্য পেপার। দ্য স্পেকটেকলস হ্যাভ বিন সুইটেড your eyes, যে স্পেকটেকল চশমাগুলো, চশমা নরমালি দুটো থাকে তাই না, এই কারণ হচ্ছে স্পেকটেকলস হ্যাভ। ড্যাশ পেয়ার অফ সক্স টু মাচ ফর মি। আচ্ছা, দিস পেয়ার অফ সক্স, পেয়ার যেহেতু সিঙ্গুলার, আচ্ছা তাহলে দেখো দিস পেয়ার অফ সক্স ইজ টু মাচ ফর মি, দিস পেয়ার অফ, তাহলে উত্তর হচ্ছে এ। পেয়ার যেহেতু সিঙ্গুলার, সক্স এখানে ব্যবহার, ওটা প্লুরাল হলে প্রিপোজিশন আগের হিসেবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, 14 নম্বর কালেকটিভ নাউন, এটা একটা প্রবলেমেটিক নাউন। কালেকটিভ নাউন একটা প্রবলেমেটিক নাউন, কারণ কালেকটিভ নাউন এটা তোমরা আগে বুঝে নাও যে কালেকটিভ নাউনটা হচ্ছে একটা শব্দ যে তার ভেতরে ভাঙলে অনেকগুলো মানুষ, অনেকগুলো ব্যক্তি, বস্তু পাওয়া যাবে। যেমন পার্টি, পার্টি হচ্ছে একটা কালেকটিভ নাউন, কারণ পার্টি একজন দিয়ে হয় না, কোনো গ্রুপ একজন দিয়ে হয় না, অর্গানাইজেশন হয় না একজন দিয়ে, ফ্যামিলি একজন দিয়ে হয় না, ক্লাস একজন দিয়ে হয় না, টিম একজন দিয়ে হয় না, কমিটি একজন দিয়ে হয় না, সোসাইটি একজন দিয়ে হয় না, স্টেট রাষ্ট্র বা নেশন জাতি একজন দিয়ে হয় না। তেমন ফ্যামিলি, নেশন, সোসাইটি, অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, টিম, এগুলো সব হচ্ছে যেহেতু একজন দিয়ে হয় না, বিএনপি একজন দিয়ে হয় না, আওয়ামী লীগ একজন দিয়ে হয় না, কংগ্রেস একজন দিয়ে হয় না। তো এইসব শব্দগুলো নর্মালি কখনো কখনো প্লুরাল, কখনো কখনো সিঙ্গুলারের কাজ করে। কখন প্লুরাল কখন সিঙ্গুলার এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে উদাহরণ দেখলে। The committee was were united to its their decision. আবার দেখো, the committee was were divided to its their decision. খেয়াল করে দেখো, এই কমিটি যেহেতু একজন দিয়ে হয় না, কমিটি একটা কালেকটিভ নাউন, তো এই কমিটি নাউন যদি ভেঙে দুই ভাগ হয়ে যায় তাহলে এটা প্লুরাল হয়ে যায়, যেহেতু দুইটা পার্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, দ্য কমিটি ডিভাইড হয়ে গেছে, শব্দ দেখে বুঝে নিতে হবে, তখন তাহলে ওয়ার এবং দেয়ার। আর যেহেতু এখানে ইউনাইটেড হয়েছে তাহলে ওয়াজ এবং ইটস হবে, ঠিক আছে। তাহলে ভেঙে দুই ভাগ হয়ে গেলে মাথায় রাখবে টিম ওয়ার ব্রোকেন বাট দ্য টিম ওয়াজ ইউনাইটেড বা ওয়াজ অ্যাগ্রিড। দ্য ফ্যামিলি ওয়ার সেপারেটেড but the family was agreed. The family were disagreed. ঠিক আছে, বুঝতে পারবা? তাহলে কালেকটিভ নাউন নরমালি প্রবলেম তৈরি করতে পারে। এভাবে উদাহরণগুলো আমরা দেখব যে কালেকটিভ নাউন কোনগুলো আছে। অডিয়েন্স, হ্যাঁ, কোরাস, গভর্নমেন্ট, আর্মি, ক্লাস, ক্রাউড, গ্রুপ, অর্কেস্ট্রা, হার্ড, ব্যান্ড, পাবলিক, পুলিশ, টিম, পার্লামেন্ট, মুভ, ফর্ম, তারপর বার্ড, কমিটি, কোম্পানি, ফ্লিট, ফ্লোক, জিউরি, তাই না? এগুলো দেখলে বুঝতে। দ্য কমিটি ওয়ার অ্যাগ্রিড টু দেয়ার ডিসিশনস, না, দ্য কমিটি ওয়াজ অ্যাগ্রিড টু ইটস ডিসিশন, যেহেতু অ্যাগ্রিড হয়েছে। দ্য অডিয়েন্স আর শোয়িং দেয়ার রিঅ্যাকশনস, দ্য অডিয়েন্স ইজ শোয়িং ইটস রিঅ্যাকশনস। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস, হবে না, দ্য জুরি ইজ আর্গুইং অ্যামং দেমসেলভস। আচ্ছা, দ্য জুরি আর হ্যাজ অ্যাগ্রিড, দ্য জুরি হ্যাজ বিন, তাহলে কোনটা? এ হচ্ছে, তাই না? উত্তরে যেহেতু আর্গুমেন্ট করেছে, হ্যাঁ, আর্গুমেন্ট করেছে, তাহলে ভাগ হয়ে গেছে, জুরি বোর্ডের দুইটা ভাগ হয়ে গেছে। আচ্ছা, তাহলে পারা যাবে ইনশাল্লাহ।
তারপরে দেখো দ্য জুরি ওয়াজ অ্যানোনিমাস ইন ইটস ডিসিশন, ভাবা যায়, দেখো দ্য জুরি ওয়াজ অ্যানোনিমাস, যেহেতু জুরি বোর্ড এক হয়ে গেছে, অ্যানোনিমাস হয়ে গেছে, একমতে হয়েছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে কালেকটিভ নাউন যদি ডিভিশন বা বিভক্ত হয়ে যায় তাহলে ভার্ব তখন প্লুরাল। দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড টু ইটস ডিসিশন, দ্য কমিটি ওয়ার ডিভাইডেড টু দেয়ার ডিসিশন, দ্য কংগ্রেস ওয়ার সেপারেটেড ইন 1975। গাণিতিক হিসাবে সেক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুটি হতে পারে গাণিতিক হিসাবের ক্ষেত্রে, কেমন দেখি 5 and 5 মেক্স অথবা মেক 10, তাহলে হচ্ছে 2 2 5 5 10 হয়, 5 and 5 মেক্স 10, 5 and 5 মেক 10, তাহলে 2 and 2 মেক 4 অথবা 2 and 2 মেক্স 4, ঠিক আছে। 10 and 10 মেক্স 20 বা 10 and 10 মেক 20, ঠিক আছে। এটা গাণিতিক হিসাবের ক্ষেত্রে দুটোই জায়েজ। ইউজ অফ মেনি, এই যে একটু আগে ওই যে প্রথমে তোমাদের উদাহরণ দেখিয়েছিলাম যে মেনি এ এবং এ মেনি, মেনি স্টুডেন্টস হ্যাভ প্লেড ওয়েল, মেনি স্টুডেন্ট হ্যাজ প্লেড ওয়েল, মেনি এ মানে অনেকের একজন, ঠিক আছে, মেনি স্টুডেন্ট মানে অনেক স্টুডেন্টের একজন, তার মানে সিঙ্গুলার। কিন্তু দেখো এ মেনি প্লেয়ার্স অর্থাৎ প্লেয়ার্সের অনেকে মানে সবাই, মানে প্লেয়ার্সের অনেকেই, অর্থাৎ এক জায়গায় প্লেয়ার্স আছে কয়েক হাজার, মনে করে 1000, তার ভিতরে 500, তাহলে মেনি মানে এ মেনি প্লেয়ার্স, ঠিক আছে। এ মেনি হলে প্লুরাল হয়। এ গুড, গ্রেট মেনি, টু মাচ প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব হিসেবে হবে। এ গুড, গ্রেট মেনি এবং টু মাচ। এ গ্রেট মেনি ডিফিকাল্টিস ওয়ার কালেক্টেড, too many people were present, a good many players are present। আচ্ছা 17 নম্বরে দেখো নাম্বার এবং অ্যামাউন্ট ব্যবহারের ক্ষেত্রে লার্জ হিউজ নাম্বার অফ প্লুরাল, আবার দেখো দ্য নাম্বার অ্যামাউন্ট অফ সিঙ্গুলার। আচ্ছা তার মানে হচ্ছে হিউজ অথবা লার্জ নাম্বার অফ প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব হবে, আর এগুলোর পরে যদি সিঙ্গুলার নাউন হয় সিঙ্গুলার ভার্ব হবে। এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, a large number of students। এখন তোমার কাছে প্রশ্ন হতেই পারে যে ভাইয়া এখানে তো অফ ব্যবহার আছে, তার মানে এই লার্জ কি সাবজেক্ট হিসেবে ব্যবহার, এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস। অর্থাৎ নিয়ম হচ্ছে হিউজ এবং লার্জ এর ক্ষেত্রে সাবজেক্ট অনুসারে ভার্বটা ব্যবহার হয়। এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আর শোয়িং আর দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, অর্থাৎ স্টুডেন্টের সংখ্যা এখানে ব্যবহার হচ্ছে মূল সাবজেক্ট হিসেবে। নাম্বার অফ, অ্যামাউন্ট অফ, নাম্বার অফ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়, অ্যামাউন্ট অফ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। তার কোয়ালিটির সংখ্যা হয় না, কোয়ালিটির পরিমাণ হয়, ঠিক আছে। মানে দ্য নাম্বার অফ হিজ কোয়ালিটিস হবে না, দ্য অ্যামাউন্ট অফ হিজ কোয়ালিটিস, ঠিক আছে, এভাবে হয়। দ্য নাম্বার অফ পিপুল ইজ নট বিগ অ্যাট অল, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, পানি গোনা, নাম্বার অফ ওয়াটার বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা ইউজ অফ ফ্র্যাকশন, ফ্র্যাকশনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে অনেক সময় ফ্র্যাকশনের পরে প্লুরাল সাবজেক্ট তোমরা পেতে পারো, আবার সিঙ্গুলার সাবজেক্টও পেতে পারো। মাথায় রাখবে ফ্র্যাকশনের কোনো মূল্য নেই, ফ্র্যাকশনের কোনো মূল্য নাই, ফ্র্যাকশনের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। যেমন 2/3 অফ দ্য স্টুডেন্ট ইজ গোয়িং না আর গোয়িং, হ্যাঁ ইজ গোয়িং, যেহেতু স্টুডেন্ট আছে। 2/3 অফ দ্য স্টুডেন্টস আর গোয়িং, 2/3 সিঙ্গুলার হলেও বিষয় না। তার মানে হচ্ছে ফ্র্যাকশনের কোনো মূল্য নেই, সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। মাথায় রাখতে পারবা ফ্র্যাকশনের কোনো মূল্য নেই, সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার হবে। 3/4 of the book were studied, এবার দেখো 3/4 of the book was studied, খেয়াল করে দেখো 3/4 of the book, এখানে তোমার হচ্ছে 3/4 এইটা হচ্ছে ফ্র্যাকশনস এবং দেখে মনে হচ্ছে প্লুরাল, তাহলে ওয়্যার হওয়া দরকার ছিল না। ফ্র্যাকশন মূল্যহীন, বুক যেহেতু সিঙ্গুলার আছে তাই ভার্ব সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে। 2/3 of the books was assigned to read, না 2/3 of the books were assigned to read, এখানে দেখো প্লুরাল হয়েছে ওয়্যার, কারণ হচ্ছে বুকস যেহেতু প্লুরাল। অর্থাৎ মাথায় রাখতে ফ্র্যাকশনের কোনো মূল্য নাই, সাবজেক্ট অনুসারেই ভার্ব বসবে, ঠিক আছে, পারবো ইনশাআল্লাহ। 1.5 প্লুরাল নাউন সিঙ্গুলার সাবজেক্ট, ভাবা যায় 1.5 এরপরে যে প্লুরাল নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। কিভাবে? 1.5 half assignment were completed, 1.5 assignment was completed, 1.5 এরপরে প্লুরাল নাউন হলে সিঙ্গুলার সাবজেক্ট হবে, কিন্তু এখানে সিঙ্গুলার সাবজেক্টই আছে, সমস্যা না, এটাকে তোমরা বুঝে নিও। 2 এবং 3 4 and a half প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্ট। আচ্ছা প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। 2.5 activities was, অর্থাৎ এখানে হচ্ছে
এটা ভুল আছে, একটু বুঝে নাও। এটা প্লুরাল না দিয়ে সিঙ্গুলার দাও। 1.5 সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, এরপরে হচ্ছে নিয়ম অনুসারে এটা কেমন হচ্ছে, এটার পরেরটা দেখো, যে পরেরটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 2, 3 or 4.5 প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। ঠিক আছে, 2.5 অ্যাক্টিভিটি, যেহেতু প্লুরাল সাবজেক্ট আছে প্লুরাল ভার্বই ব্যবহার ওয়ার হবে। ঠিক আছে, 3/4 অফ দ্য ওয়ার্ক, 3/4 অফ দ্য ওয়ার্ক ফ্র্যাকশন আছে, ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ খোঁজো বা হ্যাজ খোঁজো। আচ্ছা, হ্যাজ পেয়ে গেছি, হ্যাজ বিন। ঠিক আছে, 2/3 অফ দ্য ওয়ার্ক, তাহলে আবারও ওয়ার্ক সিঙ্গুলার, কি হবে, হ্যাজ বিন। ঠিক আছে, 1/3 অফ দ্য স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস প্লুরাল পাওয়া গেছে, তাহলে কি হবে, আর বা ডু নট প্রেজেন্ট, আর নট প্রেজেন্ট। ঠিক আছে, আর প্রেজেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে 3/4 অফ দ্য আর্থ সারফেস, কোনো সমস্যা নেই, সারফেস এখানে সিঙ্গুলার, তাহলে আমরা বের করি ইজ কভার্ড বাই ওয়াটার। The correct sentence is 2/3 of it is fine. 2/3 of it, it যেহেতু সিঙ্গুলার, is ঠিক আছে, 2/3 of it is fine. আচ্ছা, ঠিক আছে, 2/3 ওটাও ঠিক আছে, 2/3 of it are fine, 2/3 is fine, 2/3 of it is fine, 2/3 of it is fine। এ এবং বি দুটো উত্তর হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 19 নম্বর, ইউজেস অফ মোর। মোর ব্যবহারের নিয়ম কি? মোর সাধারণত সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউন বা সাবজেক্টের পূর্বে বসে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব গ্রহণ করে। মোর দ্যান অন ক্যান্ডিডেট হ্যাভ বিন সিলেক্টেড, মোর দ্যান অন ক্যান্ডিডেট হ্যাজ বিন সিলেক্টেড। এখানে দেখো, মোর দ্যান অন ক্যান্ডিডেট, খেয়াল করেছো যে নিয়ম হচ্ছে যে মোর দ্যান অন সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, মোর দ্যান অন ক্যান্ডিডেট যেহেতু সিঙ্গুলার, তাহলে মোর দ্যান অন, এরপর সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, মোর দ্যান 2, এরপর প্লুরাল নাউন প্লুরাল হবে, মোর দ্যান 2 বয়েজ অজ হবে না, মোর দ্যান 2 বয়েজ ওয়ার প্রেজেন্ট। অর্থাৎ মোর দ্যানের পরে যে সিঙ্গুলার কেউ আসে তাহলে সিঙ্গুলার ভার্ব, মোর দ্যানের পরে প্লুরাল কেউ আসলে প্লুরাল ভার্ব। মোর দ্যানের মূল্য এখানে নাই, তার মানে ফ্র্যাকশনের মতো। ঠিক আছে, মোর দ্যানের মূল্য ফ্র্যাকশনের মতোই নাই। প্লুরাল ভার্বের ক্ষেত্রে দেখো, প্লুরাল ভার্ব হাফ, লটস অফ, এ লট অফ, দ্য গ্রেটার, দ্য গ্রেটেস্ট পার্ট উল্লেখ থাকলে এদের সাথে অফ যুক্ত হয়, আর অফ এর পরবর্তী প্লুরাল সাবজেক্ট অনুসারে প্লুরাল ভার্ব হয়। হাফ অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ ইম্পোর্টেড ফ্রম রাজশাহী, হাফ অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার ইম্পোর্টেড ফ্রম রাজশাহী। অজ না হয়ে হাফ অফ দ্য, অর্থাৎ খেয়াল করে দেখো যে প্লুরাল ভার্ব নেই কোথায় কোথায়, হাফ, লটস অফ, এ লট অফ, দ্য গ্রেটেস্ট এবং দ্য গ্রেটার পার্ট, এগুলো থাকলে প্লুরাল ভার্ব হিসেবে নেয়। ভালো তো? আচ্ছা, হাফ অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার ইম্পোর্টেড, দ্য গ্রেটেস্ট পার্ট অফ ল্যান্ডস, পার্ট অফ ল্যান্ডস অজ সোল্ড হবে না, গ্রেটেস্ট পার্ট অফ ল্যান্ডস ওয়ার সোল্ড। ভার্ব বেসড অন সাবজেক্ট, আচ্ছা, ভার্ব বেসড অন সাবজেক্ট, কিছু কিছু ভার্ব সাবজেক্ট অনুসারে হয়। সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, এ লট অফ, গ্রেট ডিল, নো এবং অন, এদের পরে সাবজেক্ট প্লুরাল হলে প্লুরাল ভার্ব হবে, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে। ভালো তো? কেমন হলো ভার্ব? তাহলে আবার বুঝে নাও, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, এ লট অফ, গ্রেট ডিল, নো ওয়ান, এদের পরে সাবজেক্ট প্লুরাল, তার মানে এদের দাম নাই, সাবজেক্ট যা হবে সেই অনুসারে হবে। ঠিক আছে, সাম ওয়াটার ওয়াজ, ওয়াটার যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়াজ। ঠিক আছে, সাম ওয়ার্কার্স, যেহেতু ওয়ার্কার্স প্লুরাল তাহলে ওয়ার। ঠিক আছে, মাচ ওয়াটার সিঙ্গুলার, মোস্ট স্টুডেন্টস প্লুরাল তাহলে আর হয়েছে। ঠিক আছে, 22 নম্বরে প্লুরাল নেম বাট সিঙ্গুলার, নাম প্লুরাল, তাহলে দেখা যায় কি বুক, ম্যাগাজিন, মুভি, নিউজ পেপার, কান্ট্রি, এগুলোর নাম যদি প্লুরাল হিসেবে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলারই ব্যবহার হবে। যেমন ফিজিক্স ইজ মাই মেইন চয়েস, ফিজিক্স এটা তো বোঝাই যাচ্ছে সিঙ্গুলার। ইউনাইটেড স্টেটস একটা দেশের নাম সেহেতু ইজ, নিউ ইয়র্ক টাইমস একটা পত্রিকার নাম ইজ, গালিভার্স ট্রাভেলস এটা একটা উপন্যাসের নাম তাহলে ইজ, স্টার ওয়ার্স ইজ এ ভেরি সাকসেসফুল ফিল্ম, স্টার ওয়ার্স একটা সিনেমার নাম। অর্থাৎ কোন কোন নাম থাকতে পারে প্লুরাল দিয়ে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস ইজ এ গালিভার্স ট্রাভেলস, ঠিক ইজ স্টার ওয়ার্স, এগুলো দেখে প্লুরাল হলেও একটি সিঙ্গেল নামকে এরা মূলত প্রকাশ করে। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ।
টু এবং আফটার সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে বলছে প্রেপোজিশন টু এবং আফটার এদের পরে কখনোই প্লুরাল নাউন হয় না। টু এবং আফটার অর্থাৎ এদের পরে কখনোই প্লুরাল নাউন হয় না, অর্থাৎ জেনারেশনস টু জেনারেশনস, হ্যাঁ, জেনারেশন টু জেনারেশন, হ্যাঁ, পিপল টু পিপল হয় না, ম্যান টু ম্যান, ঠিক আছে, পিপল টু পিপল হয় না, ফ্যামিলিজ টু ফ্যামিলিজ হয় না, ফ্যামিলি টু ফ্যামিলি, ঠিক আছে। দেখি ফ্রম জেনারেশনস টু জেনারেশনস হবে না, জেনারেশন টু জেনারেশন, ঠিক আছে। অর্থাৎ টু আর আফটার ব্যবহার হলে মানে এই কম্পেয়ার করলে দুই পাশে সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হয়। ডেজ আফটার ডেজ, মান্থস আফটার মান্থস হয় না, মান্থ আফটার মান্থ, ডে আফটার ডে, মান্থ আফটার মান্থ, ঠিক আছে, পারবেন ইনশাআল্লাহ। তাহলে মাথায় রেখো টু এবং আফটার এদের আগে এবং পরে সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার হয় সব সময়। আচ্ছা, তারপর 24 নম্বর দেখো, ভার্ব বিফোর সাবজেক্ট। কখনো কখনো সাবজেক্টের পূর্বেই ভার্ব চলে আসে, সেক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। দেখি দেয়ার ওয়াজ দ্য ভিলেজেস টু শো দেয়ার কালচার, না দেয়ার ওয়ার দ্য ভিলেজেস টু শো দেয়ার কালচার। ইন দ্য ক্লাস ওয়ার ইউর অ্যাসাইনমেন্ট, ইন দ্য ক্লাস ওয়াজ ইউর অ্যাসাইনমেন্ট। মাঝে মাঝে দেখো সাবজেক্ট পরে গিয়ে বসছে, তাই না, তো সাবজেক্টই তো মূলত ম্যাটার, এখানে ইন দ্য ক্লাস বা দেয়ার এগুলো ম্যাটার না। ইচ আফটার প্লুরাল সাবজেক্ট, ইচ ব্যবহার হলে কেমন হয় দেখি, দ্য স্টুডেন্টস ইচ হ্যাজ গট টু জয়েন দ্য অ্যাসেম্বলি, দ্য স্টুডেন্টস ইচ হ্যাভ। দেখো স্টুডেন্টস এর ভেতরে ইচ ব্যবহার হচ্ছে, আমরা জানতাম যে ইচ ব্যবহার হলে নর্মালি সিঙ্গুলার হয়, ইচ গার্ল অ্যান্ড বয়, ইচ গার্ল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ। আবার দেখো দ্য স্টুডেন্টস ইজ, ওই স্টুডেন্টের সবাই, এই ইজ দ্বারা সবাইকে বোঝাচ্ছে, এটা প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে। দ্য প্লেয়ার ইজ, যেহেতু দ্য প্লেয়ার সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার খোঁজো, কি হবে দেখো এ। এখন যদি দ্য প্লেয়ার্স ইজ হতো তাহলে হচ্ছে প্লে হতো, প্লেড। আচ্ছা, ইউজ অফ অ্যান্ড ইনটু ব্র্যাকেটস, অ্যান্ড এর ব্যবহার ব্র্যাকেটের ভেতর, সেটা কেমন নিয়ম দেখো, অ্যান্ড এর পরবর্তী যদি ব্র্যাকেট আসে এবং ব্র্যাকেটের মাঝে যত সাবজেক্ট থাকুক না কেন, অ্যান্ড এর আগের সাবজেক্ট অনুসারে ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। উদাহরণ দেখি, রবিন অ্যান্ড surely all of his friends has joined the assembly. I and certainly all of my family members am cooking now. You and of course all of your fans are leading the TV. Robin and surely all of his friends had joined. খেয়াল করে দেখো কি বলেছিল যে এন্ড এর পরবর্তী যদি ব্র্যাকেটসে আসে এবং ব্র্যাকেটের মাঝে যত সাবজেক্ট থাকুক না কেন, এন্ড এর আগের সাবজেক্ট অনুসারেই ভার্ব যেটা হবে সেটা। অর্থাৎ এন্ড এর আগে যদি প্লুরাল হতো বা এন্ড এর আগে যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে যেটা আছে, ব্র্যাকেটের ভেতরের অংশের কোনো মূল্য নাই, প্রথম সাবজেক্ট যে ব্যবহার হয়েছে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, ঠিক আছে, ব্র্যাকেটের কোনো মূল্য নাই, ঠিক আছে। রবিন হ্যাজ জয়েন্ট, এটাই মূলত। আই এম কুকিং নাও ইজ এ অ্যান্ড সার্টেনলি অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স, এখানে ব্র্যাকেটের ভেতরের অংশের কোনো মূল্য থাকবে না, ঠিক আছে। ওকে, ইউজেস অফ ডাবলস কোশ্চেন, ডাবলস কোশ্চেন ব্যবহার করার ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট স্টাইলে ব্যবহার হবে, অর্থাৎ ডাবলস কোশ্চেন ব্যবহার হলেও তার পূর্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। যেমন বলেছিলাম একটু আগে, আই হু অ্যাম ইউর ফ্রেন্ড, হ্যাঁ, হি হু ইজ ইউর ফ্রেন্ড, ঠিক আছে, এইভাবে। দেখি, we don't know that the earth moves around the sun. Who don't know that the earth moves around the sun? Who doesn't know that the earth moves around the sun? Who don't know? Who doesn't know? Acha, which are not clear that the bank opens at 9 AM. Which is not clear that the bank opens at 9 AM. Who don't know? কে জানে না, হ্যাঁ, আমরা বলছি কে জানে না, কারা জানে না নরমালি আমরা এটা বলি না। আচ্ছা, চুজ দ্য কারেক্ট। হু ডোন্ট নো, আচ্ছা এটা পারবো ইনশাআল্লাহ। 28 নম্বর, ম্যাজিক অফ নাম্বার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, কিন্তু অনেক সময় সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল চেনাই মুশকিল হয়। তাহলে সাবজেক্টই যদি চিনতে না পারি তাহলে ভার্বকে এগ্রিমেন্ট করব কিভাবে, ঝামেলা। হ্যাঁ, কি কি দেখো তো, বলছে
এইগুলো সিঙ্গুলার, ওগুলো প্লুরাল। ক্রাইসিস ঠিক আছে সিঙ্গুলার, কিন্তু ক্রাইসিস প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, অ্যানালাইসিস অ্যানালিসিস, অ্যালামনাস অ্যালামনি, ফোকাস ফোকি, মিডিয়াম মিডিয়া, ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া। হাই হাই, ইজ ব্যবহার হয়েছে, ইজের জায়গায় ইয়েস, আর আসের জায়গায় আই। কি অবস্থা? অ্যালামনাস অ্যালামনি, ফোকাস ফোকি বা রেডিয়াস রেডি। ঠিক আছে, নাম্বার কিন্তু স্টাডি করে নিতে হবে, না হলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারা কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, বলে নেই তোমরা এই যা পড়ছো এই পড়ার ভেতর থেকে কিন্তু মানে রাইট ফর্মস অফ ভার্ব বলো বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, এগুলো অনেকটা কাছাকাছি গ্রামার। তো পরীক্ষায় এগুলো এমনভাবে প্রশ্ন আসে, দেখা যায় কারেকশন হয়ে আসবে যে নিচে কোনটা কারেক্ট। হয়তো তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই বুঝতে পারতেছো না। এখন কারেকশনস পড়তে গিয়ে তোমার কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, রাইট ফর্মস ভার্বের জ্ঞান থাকতে হবে, এটার সাথে টেন্সের ব্যবহারটাও জানতে হবে। তো এতক্ষণ যা পড়ছো বা দেখছো এটা কিছুটা গদবাদা নিয়ম, তাই না? মানে যেটা বইয়ে আছে, তো ভাইয়ার কাছে পড়ে কি হবে, বই পড়লে তো হতো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, এই যে স্মরণ করিয়ে দেওয়া, রিকল করিয়ে দেওয়া। এই স্মরণ রিকল করলে তোমাদের পড়ার একটা প্রেশার তৈরি হবে, একটু আর্জ তৈরি হবে। তোমরা ঠিক এখন যে সময়টা পার করছো, আমার মনে পড়ে সেই 2009 সাল ঢাকাতে এসছি। তো কোচিং এর ভাইয়ারা কাইন্ড অফ দে ওয়ার আওয়ার মডেল। সিরিয়াসলি, মানে তোমাদের সময় তো অনলাইন ছিল না, মানে তোমাদের আমাদের সময় তো অনলাইন ছিল না, তোমরা তো অনলাইনে ক্লাস করো। তো ক্লাস করতে যেতাম, তো ক্লাস করতে গেলে আমাদের ক্লাস নিতেন ফোকাসে জাহাঙ্গীর ভাই বাংলার। কি সুন্দর স্মার্ট একটা মানুষ, এসে খেলার গল্প করতেন, ইন করা, কি সুটাম স্মার্ট একটা মানুষ। উনি সে বলছে তোমার কি 10 ঘন্টা পড়তে পারো প্রতিদিন? জি ভাইয়া। তো 10 ঘন্টা পড়লে চান্স হয়ে যাবে। উনি একবার বলছেন যে দেখো লিনা বিনতে আতাউর সি ইউনিটে সেকেন্ড হয়েছিল, সে আমার স্টুডেন্ট ছিল। তো লিনা প্রতিদিন একই কাপড়ে ক্লাসে আসতো, তো সেই লিনা সেকেন্ড হয়ে গেল। তো আমি প্রশ্ন করছি ভাইয়া যে এক কাপড়ে ক্লাস করলে কি চান্স হবে? তো বলছে হ্যাঁ, তোমার ক্রেজিনেস। তো ওদিনকে আমার গায়ে এরকম ঠিক আজকে যেমন লাল খয়েরি টি শার্ট, ওই সময়টা লাল খয়েরি টি শার্ট ছিল। তা আমি বলেছিলাম যতদিন চান্স না পাবো ততদিন এই টি শার্ট আর খুলবো না। আলহামদুলিল্লাহ ওই টি শার্টেই ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম, অ্যাডমিশন টেস্ট, এবং চান্স পেয়ে ওই টি শার্টটা খুলেছিলাম। মানে প্রতিদিন একই টি শার্ট পরতাম, এটা আমার ক্রেজিনেস ছিল। প্রথম দিকে এমন হতো, কোচিংয়ে পরীক্ষা দিতাম, তো আমি গ্রাম থেকে এসেছি, মৌচাকে ক্লাস করতাম। তো নটরডেমের স্টুডেন্ট, ভিকারুননিসের স্টুডেন্ট, তারপর মতিঝিল আইডিয়াল স্টুডেন্ট, আর এই সব ইংলিশ মিডিয়াম, এই মিডিয়াম সেই মিডিয়াম, কত মেধাবীরা, কত পরিচয় দেয়। আমার তো কোনো পরিচয় নেই, গ্রাম থেকে আসছি। তো প্রথম দিন পরীক্ষা দিলাম, 30 মার্কসের আমাদের এমসিকিউ পরীক্ষা হতো বাংলায়, আমি পাইলাম 4। তারপর দিন পরীক্ষা দিলাম, পাইলাম 8। তো দেখি 8, 4, 7, 12, 11 এর ভেতরে সীমাবদ্ধ। আর যারা ইংলিশ মিডিয়াম তাদের তো সেই ভাবসাব। তো দেখলাম যে না, এটা হবে না, এইভাবে সম্ভব না। কি করতে হবে? আসলে রাত জাগতে হবে। তো আমার সিরিয়াসলি মনে পড়ে ওই সময় সিদ্ধান্ত নিলাম যা আছে কপালে। স্বাস্থ্য তখন ওয়েট ছিল হচ্ছে কত 58 কেজি না কত, 56 কেজি মতো, চিকন মানুষ ছিলাম, একেবারে কাপটা চেহারা। তো সেই সময় হচ্ছে রাত 2টার সময় পড়তে বসতাম, সকাল 8টায় পড়া শেষ করতাম। 8টার সময় ফ্রেশ শেষ হয়ে, মানে ঘুমটা না আসতো না, সিরিয়াসলি বলতেছি, ঘুমটা আসতো না, মানে একটা প্রেশারে খুব স্ট্রেস ফিল করতাম। এরপরে হচ্ছে কোচিংয়ে যেতাম, কোচিং থেকে এসে বা 1টার দিকে পৌঁছাতাম, এবার ঘুমাতাম 3টা পর্যন্ত। এর ভিতরে নামাজ খাওয়া দাওয়া হয়ে যেত, মানে খেয়ে দিয়ে নামাজ পড়ে ঘুমাতাম 1টা-1:30টার দিকে। 3টা, 3:30 পর্যন্ত উঠেই, মানে ঘুমিয়ে উঠেই আবার সন্ধ্যা 7টা পর্যন্ত পড়তাম। 7টার দিকে আবার একটু আড্ডা দিয়ে, আড্ডা মানে ছাদে যেতাম, জাস্ট এটুকু, যে বিল্ডিং থাকতো ছাদে উঠতাম, আবার রাত 12টা পর্যন্ত পড়তাম। রাতে 2 থেকে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা ঘুমাতাম। তো আমি দেখলাম 1 মাস মতো প্র্যাকটিসটা করলাম। 1 মাস প্র্যাকটিস করার পরে আমার ইংলিশে তো 28, 29 করে হতো 30-এর ভেতরে, বাংলায় আমার সেটা 26, 27 এরকম চলে গেল। অর্থাৎ টোটাল কোচিং এ ফার্স্ট হয়ে গেলাম। তখন ভাইয়াদের চোখে পড়ে গেলাম।
ভাইয়েরা স্পেশাল কেয়ার দিত, ইন্টেন্সিভ কেয়ারগুলো আমাকে সাপোর্ট দিত, মানে আই ওয়াজ রিয়েলি ভেরি হেল্পফুল, মানে আমাকে খুব তারা পছন্দ করেছিল যেহেতু বেশি নাম্বার পেতাম, এবং একটা রয়্যাল সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, জার্নালিজমে ভর্তি হলাম। এটা আসলে একটা অ্যামেজিং লাগে যে গ্রাম থেকে আসা একটা ছেলে, আমি ভালো পারি না, কিন্তু পরিশ্রম করার ভেতর দিয়ে কিন্তু খুব ভালো পেরেছিলাম। তো শোনো, তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, তোমরা যদি পরিশ্রমের অল্টারনেটিভ কিছু খোঁজো, ইটস উইল নেভার বি পসিবল ফর ইউ। ঠিক আছে, পরিশ্রম করতে হবে, বাট দ্য পরিশ্রম শুড বি স্ট্র্যাটেজিক। খুব কৌশলীভাবে পরিশ্রমটা করতে হবে, খুব স্মার্ট ওয়েতে পরিশ্রম করতে হবে, একটু ভেবে চিনতে মন মগজ দিয়ে পড়তে হবে। তোমরা সোশ্যাল মিডিয়াতে ক্লাস করো আমাদের, ঠিক আছে, কিন্তু দেখা যায় ক্লাস করার পরে প্রচুর অন্য স্ট্যাটাস নিয়ে ব্যস্ত না, শুধু ক্লাসগুলোই করো আপাতত। হ্যাঁ, এটা একটু সিরিয়াসলি চেষ্টা কর। চান্স পাওয়ার পরে কি ইতিহাস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিশ্ববিদ্যালয়ের জীবন, কার্জন হল, ইউনিভার্সিটি হল লাইফ এবং স্টুডেন্ট লাইফ থেকে এরকম কোচিং ক্লাস নেওয়া, মানে কাইন্ড অফ মানে আই ওয়াজ গেটিং দ্য সেলিব্রিটি ফিলিংস। হ্যাঁ, এটা তোমরা চান্স পেলেই বুঝবা। তো সেই জায়গা হচ্ছে কি, তোমাদের এখন জাস্ট হলো স্ট্র্যাটেজিক পরিশ্রমটা সবচেয়ে বেশি জরুরি। শুধু পড়লেই হবে না, স্ট্র্যাটেজিক পরিশ্রম করতে হবে। যা পড়াচ্ছি আজকে ধরো পড়ার পরে যদি বিগত সালের কোশ্চেন সলভ না করো তাহলে কোনো কাজে আসবে না, সলভ করতে হবে। ঠিক আছে, ভাইয়ের সাথে কমিটেড থাকো, সলভ করবো ইনশাল্লাহ, প্রশ্ন বুঝে বুঝে পড়বো। ঠিক আছে, আমরা আর বেশি সময় তোমাদেরকে নিব না, দেখি একটু সামনের দিকে আগাই। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, পারবো ইনশাল্লাহ। has been found in the newly produced food, ওই যে found। আচ্ছা, new media plural, হ্যাঁ, new media were deflected as a viral many people। ঠিক আছে, আচ্ছা, plural subject after of এর পরে যদি প্লুরাল সাবজেক্ট থাকে, অন অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এগুলোর পরে প্লুরাল সাবজেক্ট হলে সিঙ্গুলারি ভার্ব হবে। দেখি, নেইদার অফ দ্য বয়েজ is capable of doing the work, neither of the boys, এটা এই বয়েজ প্লুরাল হলে অফের আগের এই নেইদারটা সিঙ্গুলার হিসেবেই সাবজেক্ট কাউন্টেড হয়েছে। neither of the boys মানে ওই বয়ের কেউ নয়, বয়গুলোর কেউ না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যতটুকু দেখলাম, মানে পড়ার বিষয় হিসেবে আপাতত যা পড়লাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, হোপফুলি তোমাদের খুব বেশি প্রবলেমস করবে না, পারবা না ইনশাল্লাহ। তো তোমাদের গত একটা লেকচারের বিষয় ছিল, সেটা হচ্ছে যে তোমাদের ন্যারেশন। তো ন্যারেশনটা তোমরা ওইভাবে খুব বেশি কানেক্ট করো নাই, মানে ওদিনকে টাচ করা হয়নি। আমি আজকে চাচ্ছি তোমাদের ন্যারেশনটা একটু এই জায়গায় ভাইয়া দেখিয়ে দেই, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, দেখে নিতে পারো ইনশাল্লাহ। আচ্ছা, ন্যারেশনের ক্ষেত্রে একটু দেখে নাও যে ন্যারেশন থেকে প্রশ্ন নরমালি, মানে ভয়েস ন্যারেশন কিন্তু প্রশ্ন থাকবেই, থাকে। হ্যাঁ, তো ন্যারেশনের বেসিক যে নিয়মগুলো এগুলো জানলে মোটামুটি হবে, আর প্রশ্ন সলভ করো। ঠিক আছে, এত রুলস পড়া দেয় ভাইয়া, যা ক্লাস করিয়ে দিচ্ছি এই ক্লাসের পরে আর খুব বেশি রুলস দরকার হবে না। জাস্ট যদি প্রশ্ন সলভ করতে বেঁধে যাও তাহলে হয় আমার ক্লাস দেখবা, অথবা যে বই কম্পিটিটিভ এক্সাম ওখান থেকেও রুলসটা দেখে নিবা। ঠিক আছে, এটা। আর যদি তারপরে বুঝতে না পারো তাহলে তো ডিসকাশন গ্রুপে জানাবে। ঠিক আছে, এটাই। আচ্ছা, দেখি কি বলছে। Which one is correct after change of speech of the sentence? Karim says that he did not go. আচ্ছা, উত্তর হচ্ছে Karim says I did not go. খেয়াল করে দেখো, ন্যারেশনের সবচেয়ে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব অর্থাৎ যে কাজটা করতেছে, রিপোর্টেড স্পিচ ওই কাজের রিফ্লেকশন ওখানে গিয়ে পড়ে। জাস্ট যদি একটা নিয়ম খুব সিরিয়াসলি মনে রাখতে পারো, খুব বেশি সমস্যা হবে না। সেটা হচ্ছে এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব এ যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, প্রেজেন্ট এবং ফিউচার যে কোনো টেন্স হয়, তাহলে ভাববে রিপোর্টেড স্পিচ এর ভার্ব পরিবর্তন হয় না, সাবজেক্টের পরিবর্তন হয় কিন্তু ভার্বের পরিবর্তন হয় না। আর রিপোর্টেড ভার্বের
যদি পাস্ট ফর্মে হয় তাহলে তখন রিপোর্টেড স্পিচ এর ভার্ব ওই পাস্টের ভেতরেই হয়, পাস্টেই হয়। তো সেক্ষেত্রে তোমরা জানো পাস্ট থাকলে পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এই যে নিয়মগুলো, ঠিক আছে? এইটা হলো বেসিক নিয়ম একেবারে। তো এই বেসিক নিয়ম দেখে আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। আচ্ছা দেখো, which one of the following is correct in direct speech of the sentence he said do you know me, he said do you know me। খেয়াল করে দেখো রিপোর্টিং ভার্বে কি বলছে। রিপোর্টিং ভার্বে said আর ডু ইউ নো মি, এটা একটা বিষয় হচ্ছে যে সেন্টেন্স অনুসারে আসছে, তাই না? টেন্স অনুসারে সেন্টেন্স, এটা হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্স। এখন প্রশ্নবোধক সেন্টেন্সে যদি ডব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে আমরা জানতাম যে ইফ এবং ওয়েদার দিয়ে কাজটা শেষ করে, মানে তাদেরকে কানেক্ট করে দেয়। আচ্ছা, ইফ এবং ওয়েদার আমরা খুঁজবো, আর ডু ইউ নো, আচ্ছা এবার এদের কানেক্ট করেছে ইফ এবং নো দ্বারা। এখন এই সেড এর জায়গায় আস্ট দিয়ে আমরা নরমালি বের করতাম, কিন্তু আস্টের চেয়েও ইনকোয়ার্ড দিয়েও হতে পারেন। আস্টের প্রবলেম কি? হি আস্কড মি দ্যাট, খেয়াল করে দেখো দ্যাট তো একটা আছে আবার ওয়েদারও আছে, দুটো ক্লজ হয়ে গেছে না? তাহলে তো ভুল, তার মানে আস্ক দিয়েও হয়নি। কি সুন্দর, তাই না? হি টোল্ড মি দ্যাট ইফ, দ্যাটের পরে আবার ইফ হয়েছে। হি আস্কড মি দ্যাট ইফ, নো এটা হবে না, সে কারণে ইনকোয়ার্ডটা, ইনকোয়ার্ড মানেও যা, আস্ক মানেও তাই। হ্যাঁ, কত এটা মেডিকেল প্রশ্ন আসছিল, তাই না? আচ্ছা, তারপর দেখো ডু ইউ নো দ্য ওয়ে টু জু, she said to Robin, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। said to Robin, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, এখানে প্রশ্নবোধকে আছে, তাহলে আমরা প্রশ্নবোধক খুঁজবো। she said, she asked Robin whether he knew the way to Jew। এক নম্বর asked যেহেতু প্রেজেন্টে চলে আসা হবে না, she asked Robin whether he knows, প্রেজেন্টে আছে হবে না। আর she asked Robin of the new, no no no, এটা হওয়ার প্রশ্নই আসে না, বি নম্বর উত্তর। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়, কি কি? ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, অর্থাৎ আমি যদি ডাইরেক্ট নিজে নিজে বলি আর আমি যদি অন্যদের কথা বলি, ঠিক আছে? একটি ন্যারেশনে দুটি পার্ট থাকে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। মেহেরবানি করে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ চিনে রাখবা। বক্তা যেটি বর্ণনা করে সেটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এগুলো পারবা। He said I am washing my clothes now, he said that he was washing his clothes then। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় লক্ষণে যে বিষয়গুলো আছে, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, উল্লেখযোগ্য অ্যাডভার্ব এবং ভার্বের পরিবর্তন, কনজাংশনের যথাযথ ব্যবহার, এই কথাগুলো একটু মনে রাখতে হবে। পার্সনের পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন হয়, অ্যাডভার্ব এবং ভার্বের পরিবর্তন হয়, কনজাংশনের সঠিক ব্যবহার, 1 2 3 4, এই চারটা বিষয় একটু মাথায় রাখতে হবে। পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, অ্যাডভার্ব ভার্বের পরিবর্তন, কনজাংশন। দেখি তোর উদাহরণ দেখি। মামুন সেড, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, আই এম কামিং হিয়ার টুডে। আই একটা সাবজেক্ট আছে, হিয়ার একটা ইস্যু আছে, ভার্ব একটা ইস্যু আছে, টুডে একটা ইস্যু আছে। মামুন টোল্ড দ্যাট, আয়ের জায়গায় হি হয়েছে, বা এম এর জায়গায় ওয়াজ হয়েছে, কামিং এর জায়গায় গোয়িং হয়েছে, হেয়ারের জায়গায় দেয়ার হয়েছে, টুডের জায়গায় দ্যাট হয়েছে। ব্যাপক পরিবর্তন, তাই না? আচ্ছা, এই যে পরিবর্তনগুলো হয়, এটাই মূলত বুঝতে পারাটা হচ্ছে ন্যারেশন ধরতে পারার সবচেয়ে বেসিক বিষয়। এখন দেখো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যে শব্দগুলোর বেসিক পরিবর্তন জানাটা খুব বেশি আবশ্যক। কি কি? দিস দ্যাট, দিস দোজ, নাও দেন, হেয়ার দেয়ার, এগুলোর দেখবা। হ্যাঁ, এই চেঞ্জগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে এবং প্র্যাকটিস করলে এটা মুখস্থ হবে। Start the previous day, last month, the previous month, next week, the following week, will, would, shall, should, can, may, হ্যাঁ। আচ্ছা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট টেন্স অনুসারে একেবারে প্রত্যেকটা টেন্স অনুসারে যে পরিবর্তনগুলো হয় দেখো। ইনডিফিনিট প্রেজেন্টে, হ্যাঁ, প্রেজেন্ট থাকলে পাস্ট বসে, প্রেজেন্ট থাকলে পাস্টে চলে যায়। সালমান সেড আই রিড এ বুক, সালমান সেড দ্যাট হি রিড এ বুক। সালমান সেড আই এম প্লেইং ফুটবল, সালমান সেড দ্যাট he was playing football, এখানে কমা হবে না, হ্যাঁ, কমাটা নাই। সালমান সেড I have played cricket, সালমান said that he had played, অর্থাৎ প্রেজেন্টের যা টেন্স সব পাস্টে চলে যায়। যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ সব পাস্টে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক দেখো পাস্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এগুলো পারবা খুব। সালমান সেড I played cricket yesterday, সালমান said that he had played, পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা, ফিউচার থাকলে দেখো ইনডিফিনিট ইন দ্য পাস্ট,
Salman said, I will play cricket in the next day. Salman said that he would play cricket the following day. এগুলো তোমরা একটু জাস্ট ধরে রেখে ভালো করে দেখে নিবা যে প্রত্যেকটা উদাহরণ ঠিক আছে কিনা। একেবারে বেসিক নিয়ম এগুলা, ঠিক আছে? তো বেসিক থেকে তোরা বেসিক্যালি প্রশ্ন দিবে না, ওরা প্রশ্ন যেটা করবে যে ব্যতিক্রম জায়গাগুলো থেকে দিবে। আমরা স্বল্প সময় শেষ করবো, হ্যাঁ? এবার আসলে ব্যতিক্রম যে বিষয়গুলো আছে, বলছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্টে থাকে অথবা ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টের কোনোটা এবং ফিউচারের কোনোটা থাকে তাহলে রিপোর্টেড স্পিচ কোনো পরিবর্তন হবে না, মানে ভার্বের পরিবর্তন হয় না। হি সেজ আই ওয়াজ হ্যাপি, হি সেজ দ্যাট হি ওয়াজ হ্যাপি, ঠিক আছে? Salman will say I played the tournament well, Salman will say that he played the tournament well, অর্থাৎ সাবজেক্টের পরিবর্তন হয়, অন্য অ্যাডভার্বের পরিবর্তন হয়, কিন্তু ভার্বের পরিবর্তন হবে না, অর্থাৎ টেন্সের পরিবর্তন হবে না, শুধু রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট এবং ফিউচার হওয়ার কারণে, ঠিক আছে? তার মানে খুব বেশি সমস্যা না। আনসেন্স স্পিচ, এবার আসো ওই যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো থাকে, মানে যেগুলো অভ্যাসগতভাবে নিয়মতান্ত্রিকভাবে প্রেজেন্ট ইনডিফিনিট সেটা প্রেজেন্ট ইনডিফিনিটি থেকে যাবে। সেটা কেমন উদাহরণ হিসেবে দেখি। টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, মানে সাইন্টিফিক্যালি ট্রুথ। টিচার টোল্ড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। সালমান সেড আই ইউজুয়ালি গো টু স্কুল, ওই যে ইউজুয়ালি আছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কোটেশন, এটাও চেঞ্জ হবে না, কোটেশনও চেঞ্জ হবে না, যদিও রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। আনরিয়েল পাস্টে দেখো উইশ, উড, রাদার, সোনার, ইট ইজ, এগুলোর ক্ষেত্রেও ঠিক তাই, রিপোর্টিং ভার্ব আনরিয়েল হলেও। হি সেড ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস, হি সেড দ্যাট ইট ওয়াজ টাইম উই লেফট দ্য প্লেস, আনরিয়েল পাস্টের ক্ষেত্রে চেঞ্জটা হচ্ছে। আচ্ছা, হ্যাড বেটারের ক্ষেত্রে কেমন নিয়ম? হ্যাড বেটারের ক্ষেত্রে নিয়মটা একটু দেখে নাও। হি সেড টু মি ইউ হ্যাড বেটার গো, হি টোল্ড মি দ্যাট আই হ্যাড better go, had better থাকলেও পরিবর্তন হচ্ছে না। He said to me you had better go, better do the work, he advised me to do the work। আচ্ছা, তার মানে এখনো পর্যন্ত যা দেখতেছি যে প্রবলেমস খুব বেশি রিপোর্টিং স্পিচ সাবজেক্ট এবং চেঞ্জেবল, মাইট, ওড টু, শুড, উড, ইউজ টু, কুড, রিপোর্টিং স্পিচ আনচেঞ্জ থাকবে। উদাহরণ, he said to me I might help you, he said to me that he might help me। আচ্ছা, he said I could do it tomorrow, he said that he could do it tomorrow। অর্থাৎ এই যে ব্যতিক্রম যে নিয়মগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে, মানে টেন্স অনুসারে এগুলো তো পারবেই, এই ব্যতিক্রমগুলো দেখবেন। আনসেন্স স্পিচ আরো কি কি আছে? অব্লিগেশনস অনুসারে আনসেন্স স্পিচ দেখো মোডালের ক্ষেত্রে সেটা হয় ওড টু, এটা আনচেঞ্জ থাকবে। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে একটা নিয়ম আছে, রিপোর্টিং স্পিচ ইফ আই ওয়ার ইউ আই শুড অথবা উড, এটা চেঞ্জ হবে। আই সেড টু হিম ইফ আই ওয়ার ইউ আই শুড ওয়েট, আই অ্যাডভাইসড হিম টু ওয়েট। ইউজ অফ উই যদি পত্রিকা অর্থাৎ এডিটোরিয়াল উই হয় তাহলে সে উই এর পরিবর্তন হয় না। আই সেড টু মি, হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, হি সেড টু মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি। কিন্তু এডিটোরিয়াল উই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে উইটা ইট হিসেবে পরিণত হয় এডিটোরিয়াল উই এর ক্ষেত্রে, ঠিক আছে? এই দেখো, দ্য ইত্তেফাক শেষ উই পাবলিশ, ইত্তেফাক শেষ মানে ইত্তেফাক বলে, ইত্তেফাক কর্তৃপক্ষ বলে, ঠিক আছে? এই জন্য ইত্তেফাককে ইট হিসেবে ব্যবহার করা হচ্ছে। মাস্টের পরিবর্তে হ্যাড টু, মাস্টের পরিবর্তে দেখবা থ্যাঙ্ক, তার মানে হচ্ছে এটা তো থ্যাঙ্কড হয়ে যায়, পারবা। গুড বাই হচ্ছে নর্মালি বেইট, হি সেড টু মি থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড মি। অ্যাড্রেসিং এর ক্ষেত্রে এটা পারবা। আচ্ছা, আনপ্রেডিক্টেড সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী উল্লেখ থাকে না। সেন্টেন্স অনুসারে বিশেষ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা পরীক্ষা প্রশ্ন আসে, উত্তর দেখলে বুঝবে, হ্যাঁ, মানে উদাহরণগুলো দেখলে বুঝবে। তাহলে আমরা যেটা দেখতেছি যে আমাদেরকে খুব বেশি প্রবলেম করতে পারবে না যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, ঠিক আছে? আমরা শেষ করতেছি আজকে এখানে। তোমাদের কাজ হচ্ছে নেক্সট দিনে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, এই ঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে নেওয়া হবে, ঠিক আছে? আর আমি শীটটা তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দিব, তোমরা ন্যারেশনস প্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুটোই পড়ে রাখবে।